আমরা 4টা মেইন এনভায়রনমেন্টের সাথে পরিচিত হব, 2টা অনলাইন আর 2টা অফলাইন। তো প্রথমত আমরা অনলাইন যেটা নিয়ে কাজ করতে যাচ্ছি সেটা নিয়ে একটু দেখি। তো সবাই আপনারা গুগল ড্রাইভে একটা ফোল্ডার ক্রিয়েট করেন। ওকে, তো ওখানে আপনি গিয়ে খেয়াল করে দেখেন যে আপনারা রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে মোড়ে যান। মোড়ে গিয়ে দেখবেন গুগল কোল্যাবরেটরি আছে। সবাই পাইছেন? জি স্যার। সবাই আমরা ক্লিক করি, ক্রিয়েট এন্ড শেয়ার দেই। তো আমরা এমন কিছু একটা পাবো। স্যার একটু আরেকবার বলা যাচ্ছে একটু? রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে মোড়ে যাবেন, মানে ফোল্ডারে গায়ে রাইট ক্লিক করে মোড়ে যাবেন। মোড়ে গিয়ে এখানে গুগল কোল্যাবরেটরি বলে একটা জিনিস থাকবে, ওপেন করবেন। থ্যাংক ইউ কারো স্যার। যদি একদম গুগল স্যার, কোল্যাবরেটরি Google না Collaboratory। থেকে থাকে তবে সেটা যারা করবেন কানেক্ট মোর অ্যাপসে যাবেন। কানেক্ট মোর অ্যাপসে গিয়ে আপনারা এমন একটা উইন্ডো আসবে, সেখানে আপনারা কোল্যাব লিখবেন। কোল্যাব লিখলে এটা পাবেন, এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করলে আপনারা আপনাদের এখানে এই ফাইলটা খুলতে পারবেন। তো আবার দেখাচ্ছি, গুগল রাইট ক্লিক করে মোড়ে গিয়ে গুগল কোল্যাবরেটরি ওপেন করবেন। ওপেন করলে এমন কিছু একটা আসবে। আমরা কি এই পেজে আসতে পারছি? আচ্ছা, তো আমি এখানে কিছু একটা নাম দিই, সেকেন্ড ক্লাস টেস্ট, সেকেন্ড ক্লাস নাম দিলাম। তো অথবা টেস্টিং নাম দিলাম। এতটুকু পর্যন্ত আমরা করতে পারছি। এনিথিং আমরা নাম দেন, সমস্যা নেই। তো আমরা যখনই এমন কিছু একটা পাবো, আমরা এখানে অনেকগুলো সেল দেখতে পারবো। আমরা চাইলে কোড সেকশন আনতে পারি, আমরা চাইলে টেক্সট সেকশন আনতে পারি। কোড সেকশন আমরা একটা ওপেন করি, এখানে একটা কোড সেকশন অলরেডি ওপেন করা থাকবে। তো প্রথমত আমি যেটা বলবো সেটা হচ্ছে এই সেলগুলোতে আমরা পাইথন প্রোগ্রাম লিখে পাইথন প্রোগ্রাম রান করতে পারবো। তো প্রথমত আমাদেরকে তো বুঝতে হবে যে এখানে যে আমরা পাইথন প্রোগ্রাম রান করব, আমাদের এখানকার পাইথনের ইন্টারপ্রেটারের ভার্সন কত। আমরা তো জানি এটা পাইথন যখন একটা সোর্স কোড লিখবো তাকে আমাকে ইন্টারপ্রেট করে মেশিনের কাছাকাছি নিয়ে যেতে হবে। তো এটা করে হচ্ছে ইন্টারপ্রেটার। তো এখানকার ইন্টারপ্রেটারের ভার্সন যদি আমরা দেখতে চাই, আমরা লিখবো হচ্ছে এক্সক্লেমেশন সাইন পাইথন ভার্সন। এতটুকু সবাই লিখেন। এটা কোনো পাইথন কোড না, ঠিক আছে? এটা কিন্তু কোনো পাইথন কোড না। এটা যেহেতু এটা লিনাক্স সিস্টেমের উপর রান করতেছে, লিনাক্স সিস্টেমে পাইথন কোন ভার্সন আছে সেটা জানার জন্য আমাকে এই কথাটুকু লিখতে হয়। আর এটা যে লিনাক্স একটা কমান্ড সেটা বোঝানোর জন্য আমাকে কোল্যাবের মধ্যে এক্সক্লেমেশন সাইন কোড দিতে হয়। তো আমি এটা এন্টার দিলাম, শিফট এন্টার দেন সবাই। জি স্যার। ভার্সন দেখাচ্ছে শিফট ক্লিক করে 3.7.8। এন্টার দিবেন। তো আমার এখানে ভার্সন দেখাচ্ছে 3.7.10। আপনাদের ওখানেও একই রকম দেখানোর কথা। একই রকম দেখাচ্ছে না? ইয়েস স্যার। ইয়েস স্যার। তো আমরা একটা কোড সেকশন নিব। এখানে যদি হাবার করেন এটা এখানে কোড টেক্সট কিছু একটা আসবে, আমরা চাইলে এখান থেকে করতে পারি। এখানে হাবার করে আমি কোড সেকশন অ্যাড করলাম। অ্যাড করে আমি লিখলাম প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড সরি ফার্স্ট ব্র্যাকেট ওপেন এন্ড, ভিতরে একটা কোটেশন দিয়ে আমরা লিখবো হচ্ছে আমার নাম আমি লিখলাম, শিফট এন্টার। দিস ইজ দ্য ফার্স্ট প্রোগ্রামিং লাইন যেটা আমরা আজকে লিখলাম। তো এখানে আমরা যত প্রোগ্রামিং লাইন ইচ্ছা লিখি এখানে রান করব। তো মনে করেন আমি পুরো নামটা লিখতে চাই, প্রিন্ট লিখলাম,
পুরো লাইনটা রান করলো। যদি আমি ভাগ ভাগ করে লিখতে চাই, যেমন তো আমরা কি বুঝতে পারছি যে এই কোল্যাবে, গুগল কোল্যাবরেটরিতে আমরা চাইলে পাইথন প্রোগ্রাম রান করতে পারবো। Yes, sir. Yes, sir. এটা সুবিধা অসুবিধা কি? এটা সুবিধা অসুবিধা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে এটা একটু অসুবিধা হচ্ছে, এটা একটু স্লো। আচ্ছা, সুবিধার ক্ষেত্রে যেটা আমরা দেখতে পারি, এটা আমরা চাইলে শেয়ার করতে পারি, আমরা চাইলে অনেকজন মানুষ মিলে কাজ করতে পারি। এটা চাইলে আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন, আপনারা আমাকে প্রেজেন্ট করতে পারেন। এখানে জিনিসপত্রগুলো যাই লিখবেন এগুলো সেভ হয়ে থাকবে, আপনি যে ফোল্ডারে এটা ওপেন করছেন সেই ফোল্ডারে এগুলো সেভ হয়ে থাকবে, এবং আমরা যে কোনো জায়গা থেকে এটা অ্যাক্সেস করতে পারি। এই ধরনের অনেক সুবিধা এখানে আছে। কারেক্ট? Yes, sir. Yes. আচ্ছা, তো গুগল কোল্যাবরেটরি নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে করতে পারেন। এনি কোয়েশ্চেন? স্যার এটা কি অটোমেটিক সেভ হয়ে যায় নাকি আমাদের করা লাগবে ম্যানুয়ালি? কোনটা? ও, এটা এটা অটোমেটিক সেভ হয়ে যায়। যদি আপনারা ম্যানুয়ালি সেভ করতে চান, ফাইলে গিয়ে সেভ দিলে, কন্ট্রোল এস দিলে অ্যাকচুয়ালি সেভ হয়ে যাবে। এই যে কন্ট্রোল এস, সেভ করে ফেললাম। ওকে স্যার। আপনারা চাইলে এই ফাইলগুলো ডাউনলোডও করতে পারবেন। ডাউনলোড যে কোনো ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন। আইপিওয়াইএনবি মানে হচ্ছে নোটবুক ফরম্যাটে, আর হচ্ছে পিওয়াই হচ্ছে পাইথন ফরম্যাটে। ওকে? ইয়েস স্যার। স্যার, জি। উপরে যে লিখলেন, আচ্ছা ওই যে এখন যে পাইথনের এখানে 1 দেখাচ্ছে, এখানে 4 কেন এর পরের লাইনটা? নাম্বারিং হিসেবে আমার এক্সিকিউশন নাম্বারিং আমার এখানে রেকর্ড করে। মনে করেন প্রথমে আমি এই লাইনটা এক্সিকিউট করছিলাম, এরপর এটাকে আমি 3বার রান করছি। এখন যদি তার মানে হচ্ছে এটা 4 নাম্বার এক্সিকিউশনে আছে, যদি আমি এখানে রান করি এটা 5 হয়ে যাবে। ঠিক আছে? জি স্যার। এখানে রান করলে এটা 6 হবে। তার মানে হচ্ছে কার পরে আমি কাকে রান করতেছি সেটা এখানে ট্র্যাক থাকলো। আচ্ছা, এটা গেল হচ্ছে গুগল কোল্যাবরেটরি। আমি এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো। আপনারা সবাই এই সাইটে যাবেন। এখন এই সাইটে যাওয়ার পরে দেখেন যে এখানে নিচে এই জায়গাটা সব ওপেন করে দেখেন, যেখানে অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। মানে হচ্ছে কোন কম্পাইলার অথবা কোন ইন্টারপ্রেটার আমি সিলেক্ট করব। যেহেতু আমি পাইথন রান করব, আমি পাইথন 3 সিলেক্ট করব। সিলেক্ট করে ঠিক একইভাবে যদি আমি এখানে প্রিন্ট আমার নাম দিলাম, আমি এখানে পাইথন 3 সিলেক্ট করে রান দিলাম, দেখেন আমার একই আউটপুট আসছে না? Yes, sir. Yes, sir. তার মানে ওখানে যা করতে পারবেন এখানেও তা করতে পারবেন, এখানে চাইলে শেয়ার করতে পারবেন সেটাও আপনি করতে পারবেন, বাট এখানে সেভ হয়ে আপনার ওরকম থাকবে না আর কি। ঠিক আছে? এটা আরেকটা ওয়ে টু রান পাইথন। আরো অনলাইন অনেক কম্পাইলার ও ইন্টারপ্রেটার আছে যেখানে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চালানো যায়। এখানে কোন ভার্সনটা ইউজ করা হচ্ছে? 3.7.3 ভার্সনটা। Yes, sir. এডিট করে আপনারা চাইলে আবার কোডটা ঠিকঠাক করে আবার রান করাতে পারেন। কন্ট্রোল এন্টার দিলে অটোমেটিক্যালি রান হবে। ওকে? Yes, sir. আচ্ছা, এর পরবর্তীতে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আইডল। সবাই এই সাইটে যান। এটা হচ্ছে একটা সিম্পল ডেস্কটপ এনভায়রনমেন্ট যেটার মধ্যে আপনি পাইথন প্রোগ্রাম রান করতে পারবেন। তো এখন আমরা এটা সবাই ইনস্টল করি, সবাই এটা ডাউনলোড করে ইনস্টল করেন স্যার এটা কি অফলাইনে আর কি? অফলাইনে। তো এটা হচ্ছে আমাদের আইডল। তো আমি চাইলে এখানে বিভিন্ন লাইন লিখতে পারি। মনে করেন আমি লিখলাম হচ্ছে আসিফ, এটা দিলাম, তো আমার নাম ডিসপ্লে করলো। ঠিক আছে?
তো এখানে এখানে প্রবলেম হচ্ছে যে আমি তো এভাবে অ্যাকচুয়ালি কোড কয়েক লাইন না হয় লিখে লিখে আমি দেখতে পারি যে অ্যাকচুয়ালি এটা কেমন 2+3 কেমন আমি দেখতে পারি, কিন্তু প্রবলেম হচ্ছে যে আমি যখন বড় কোড লিখবো তখন কি এভাবে লেখা এখানে লেখাটা কনভিনিয়েন্ট হবে আমার জন্য? আমি তো এখানে লিখে এডিট করতে পারবো না। তো এই ধরনের সিচুয়েশন থেকে এই সিচুয়েশনগুলো সলভ করার জন্য আমরা যেটা করব, দেখতে পাচ্ছেন? হ্যালো, Yes, sir. ফাইলে যাবেন, ফাইলে গিয়ে নিউ ফাইল দিবেন অথবা কন্ট্রোল এন দিতে পারেন। আমরা এখানে প্রিন্ট লিখি, আসিফ প্রিন্ট this is on test line, লিখলাম প্রিন্ট আলফা এটা গামা। তো এই সবগুলো লাইন যদি আমি রান করতে চাই, আমি রানে যাব, রানে গিয়ে মডিউল রান করে দিব, তো এখানে সেটা চলে আসবে। আচ্ছা, সেভ করা হয়নি, তো আমার এটা সেভ করে নিতে হবে অবশ্যই। আমরা সেভ করব হচ্ছে, ধরলাম ডেস্কটপে সেভ করব, test.py নামে আমি সেভ করলাম। ঠিক আছে, দেখেন এখানে test.py। যদি কোনো ফাইলের শেষে এক্সটেনশন হিসেবে .py দেখেন, মনে করে নেবেন যে এটা পাইথন ফাইল। ঠিক আছে, .py। তো রান দিলাম, রান দিয়ে রান মডিউল দিলাম, তো দেখেন এটা পুরোটা প্রিন্ট হয়ে গেল, হলো না? এখন মনে করেন আমি আরেকটা এডিট করতে চাই, সেভ করলাম, সেভ করে রান দিলাম, তো দেখেন আমার এডিটেড জিনিসটা সহ রান হলো। তার মানে হচ্ছে এই টেকনিকে করলে আমি এডিট করতে পারবো এবং বিভিন্নভাবে আমি আমার কোডটাকে রিইউজ করতে পারবো, কিন্তু এভাবে হলো ঝামেলা। আমি এইভাবে কোড ব্যাক করাতে পারি, বাট এভাবে নট কনভিনিয়েন্ট আর কি। ঠিক আছে, তো এটা হচ্ছে পাইথন শেল ছিল এতক্ষণ যেটা দেখালাম, মানে আইডল আর কি, আইডল সফটওয়্যারটা। এরপর আমরা দেখাবো হচ্ছে পাইচার্ন। এটা একটু অ্যাডভান্সড, এটা অ্যাডভান্সড আইডিই, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। তো এটার মধ্যে অনেক ফিচার আছে, তো আই রেকমেন্ড পাইচার্ন আর কি। দিস ইজ পাইচার্ন। তো দেখেন এখানে আমরা যেটা করতে পারি, আমরা একটা প্রজেক্ট খুলতে পারি। মনে করি আমি একটা প্রজেক্ট খুলবো, নিউ প্রজেক্টে গেলাম, নিউ প্রজেক্টে গিয়ে ক্রিয়েট প্রজেক্ট, এখানে আপনি প্রজেক্টের নামটা দিবেন, তারপর হচ্ছে আপনি কোন ইন্টারপ্রেটার ইউজ করবেন সেটা দিবেন, দিয়ে জাস্ট ক্রিয়েট দিয়ে দিবেন, আপনার এটা ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হয়ে আপনি যদি এটা রান করতে চান, রানে গিয়ে, রান করার আগে আপনাকে ফাইল ওপেন করতে হবে। এখানে রাইট ক্লিক করবেন, মানে আমার প্রজেক্টের নামের উপর রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে নিউতে যাবেন, নিউতে গিয়ে পাইথন ফাইল দিলে একটা পাইথন ফাইল আপনি ওপেন করতে পারবেন, নাম দিবেন, জাস্ট ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে পাইথন ফাইলটা, আপনি রান দিলে যা আছে তা এক্সিকিউট হবে। ঠিক আছে, এটা অনেক ফিচার আছে, অনেক অনেক ফিচার আছে এখানে, আপনারা ব্রাউজ করে দেখতে পারেন। তো আই রেকমেন্ড দিস ওয়ান আর কি। এটা হচ্ছে পাইথন ডাউনলোড করার অপশন, আপনারা কমিউনিটি এডিশনটা ডাউনলোড করবেন। ঠিক আছে, তো এখান থেকে আমরা যে জিনিসটা দেখলাম যে আমরা মেইনলি 4টা ওয়ে দেখলাম যেভাবে আমরা পাইথন প্রোগ্রাম রান করতে পারি। একটা হচ্ছে কোল্যাব, আইডিয়ন, তারপর হচ্ছে আইডল, আর একটা হচ্ছে পাইথন কমিউনিটি। এই 4টা ওয়েতে আমরা পাইথন প্রোগ্রাম রান করতে পারি। এছাড়াও অনেক ওয়ে আছে, দেয়ার আর মানে নিউমারাস ওয়েজ যে আপনারা যেভাবে পাইথন প্রোগ্রাম রান করতে পারেন। ইফ ইউ ওয়ান্ট টু ইউজ এনিথিং আদার দ্যান দিস, ইউ আর মোস্ট ওয়েলকাম, কোনো সমস্যা নেই।
তো এখন আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো। পাইথন হচ্ছে একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এটা একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এটা বিশেষত ইউজ করা হয় হচ্ছে টেক্সট প্রসেসিং এর ক্ষেত্রে, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে, তারপর হচ্ছে ইন্টারনেট রিলেটেড জিনিসপত্র, বিশেষ করে সায়েন্টিফিক ওয়ার্কের ক্ষেত্রে, যেমন হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন, ডেটা অ্যানালিসিস, তারপর হচ্ছে ডেটা স্ক্র্যাপিং, ডেটা ক্লিনিং, ডেটা প্রসেসিং, তারপর হচ্ছে আপনার ডিপ লার্নিং, মেশিন লার্নিং, বিভিন্ন ধরনের জিনিসপত্রের জন্য পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এত সোজা, এটা শেখার জন্য ওয়ান অফ দ্য বেস্ট ল্যাঙ্গুয়েজ। এবং পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সুবিধার ক্ষেত্রে এটা দিয়ে যখন আপনি প্রোগ্রাম করবেন অথবা এটা যখন ইউজ করবেন, তখন তেমন একটা প্রোগ্রামিং ওভারহেড লাগে না। এতে লাভ কি হয়, আপনারা যখন প্রবলেম সলভ করবেন তখন টুল নিয়ে বেশি মাথা ঘামাতে হয় না। আমি পার্সোনালি পাইথন ইউজ করি। So if you ask me, I would say যে Python is a very convenient language. মানে it's very easy to use and serves my target, serves my purpose আর কি। So Python programming language প্রথম ডিজাইন করেন হচ্ছে গুইদো ভ্যান রসাম। উনি 1980s এ অ্যাকচুয়ালি শুরু করেন। মেইনলি এটা প্রথমে অ্যাপিয়ার হয় হচ্ছে 1991 এ, এখন থেকে 30 বছর আগে। তখন থেকে শুরু করে এখন পর্যন্ত অনেকগুলো ভার্সন পাইথনের ছিল। এখন পাইথনের স্টেবল ভার্সন হচ্ছে 3.9.5, কিন্তু আমরা গুগল কোল্যাবে করব হচ্ছে 3.7.10। ঠিক আছে, আপনারা কোনো ভার্সন ইউজ করতে পারেন, তেমন একটা পার্থক্য হবে না। পাইথন 2 সেটা কিছুদিন আগে 2020 তে ডেপ্রিকেটেড হয়ে গেছে। ঠিক আছে, তো পাইথন 2 ইউজ করে এখন তেমন একটা কোনো লাভ হবে না, শিখে কোনো লাভ হবে না। কিন্তু পাইথন 3 হচ্ছে ব্যাকওয়ার্ড কম্প্যাটেবল, তার মানে হচ্ছে পাইথন 2 এর কোডও পাইথন 3 তে রান করানো যাবে কিছুটা টুকিং করে। পাইথন সোর্স কোড আমরা যখন লিখবো, তখন যে ফাইলে লিখে আমরা রাখবো আর কি, জিনিসপত্রগুলো সেভ করে রাখবো, সেই ফাইলের এক্সটেনশন গুলো নর্মালি .py দিয়ে শেষ হয়। বোঝাতে পারছি? স্যার এটা ভার্সন 2 না, যে কোনো পাইথন ফাইল, যে কোনো পাইথন সোর্স কোডের ফাইল নেম লাস্টে .py দিয়ে শেষ হয়, এক্সটেনশন হচ্ছে .py। ওকে, এখন পাইথন যে কোম্পানি ডেভেলপ করে সেই কোম্পানি হচ্ছে এখন নাম হচ্ছে পাইথন সফটওয়্যার ফাউন্ডেশন। দিস আর দ্য বেসিক্স অফ পাইথন আর কি। তো পাইথন হচ্ছে মাল্টি প্যারাডাইম ল্যাঙ্গুয়েজ, ও পাইথন বিভিন্ন ধরনের ডিজাইন আর্কিটেকচার ফলো করে, অবজেক্ট ওরিয়েন্টেড, প্রসিডিউরাল, ফাংশনাল, স্ট্রাকচার, রিফ্লেক্টিভ। আচ্ছা, Yes, sir. তো প্রথমত আমরা কথা বলবো হচ্ছে পাইথনের ডেটা টাইপ নিয়ে। ঠিক আছে, পাইথনের ডেটা টাইপ বলতে কি, যে পাইথনে আমরা যখন কাজ করব তখন কিছু তো এমন থাকতে হবে যে, যেমন হচ্ছে আমরা যখন ডেটার কথা বলি, তাহলে পাইথন ডেটা বলতে কি বুঝবে। আমরা যখন কথা বলি, আমরা যখন অঙ্ক করি, আমরা যখন সত্য মিথ্যা বলি, পাইথন এই জিনিসপত্রগুলোকে কিছুটা আলাদা আলাদা করে ক্যাটাগরাইজ করে রাখে। পাইথন কথাকে বলে স্ট্রিং, হোল নাম্বারকে বলে ইন্ট বা ইন্টিজার, মানে ইন্ট অ্যাকচুয়ালি সিম্বল, বাট এটা অ্যাকচুয়ালি ইন্টিজার বলে। ফ্র্যাকশনাল নাম্বারকে বলে ফ্লোট বা ফ্লোটিং পয়েন্ট নাম্বার। কমপ্লেক্স নাম্বার মানে ইমাজিনারি নাম্বারকে বলে কমপ্লেক্স। ট্রু ফলসকে বলে বুল। এছাড়া আরো অনেক ধরনের জিনিসপত্র আছে, যেমন হচ্ছে অনেক ধরনের ডেটা টাইপ আছে, যেমন হচ্ছে আপনার সেট, ডিকশনারি, তারপর লিস্ট আর টুপল। হ্যাঁ, এসব জিনিসপত্র আমরা পরে দেখবো, যেগুলো হচ্ছে লিস্ট, টুপল, ডিকশনারি এবং সেট। আমরা আপাতত কথা বলবো হচ্ছে ফান্ডামেন্টাল মানে হচ্ছে বেসিক ডেটা টাইপ নিয়ে, যেমন স্ট্রিং, ইন্ট, ফ্লোট, কমপ্লেক্স এবং বুল। প্রথমত আমরা কথা বলবো হচ্ছে স্ট্রিং নিয়ে। আচ্ছা, হ্যাশ দিয়ে যদি আমি কিছু লিখি, সেটাকে বলবো হচ্ছে আমরা কমেন্ট। ওকে, কমেন্ট রান হয় না,
মানে কমেন্টকে প্রোগ্রামের একটা অংশ হিসেবে ধরা হয় না। তো এখানে আমি যা ইচ্ছা লিখি না কেন, যা ইচ্ছা লিখি, এটা প্রোগ্রামের অংশ না। আমাকে বোঝাতে পারছি? ইয়েস স্যার। তো কমেন্ট আমরা কেন লিখি? আমাদের নিজের সুবিধার জন্য। মনে করেন আমি একটা প্রোগ্রাম লিখে 1 মাস ঘুরে আসছি, ঘুরে এসে কি আমি প্রোগ্রামটা তেমন একটা বুঝতে পারবো? তাহলে যদি আমি এটা লিখে দিই যে স্টার্ট ফ্রম দ্য সেকেন্ড লাইন, কিছু একটা আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আসবে যে প্রোগ্রামিং দ্বিতীয় লাইন থেকে আমরা শুরু করতে হবে, তাই না? তো আমাদের কমেন্ট আমাদের নিজের সাহায্যের জন্য আমরা ইউজ করব, এছাড়া কমেন্টের কোনো গুরুত্ব নাই। আচ্ছা, তো প্রথমত যেহেতু আমরা স্ট্রিং নিয়ে কথা বলতেছি, তো স্ট্রিং মানে কি? আমরা মানুষ যে ধরনের কথা বলি, সেই ধরনের কথা যদি আমরা পাইথনে প্রকাশ করতে চাই, আমরা যদি কথাকে পাইথনে প্রকাশ করতে চাই, তবে আমরা যে ডেটা টাইপটা ইউজ করব সেই ডেটা টাইপটা হচ্ছে স্ট্রিং ডেটা টাইপ। বুঝতে পারছি? ইয়েস স্যার। কিভাবে কিভাবে প্রকাশ করতে পারবো? স্ট্রিং কে প্রকাশ করার জন্য সিঙ্গেল কোট, ডাবল কোট, ট্রিপল কোট, ট্রিপল ডাবল কোট ইউজ করা যায়। এখন এখানে এত ধরনের কেন প্রশ্ন আসতে পারে? কারণ হচ্ছে এক এক ধরনের এক একটা কাজ আছে। তো প্রথমত আমরা একটা একটা করে ধরি। প্রথমে আমরা কেন সিঙ্গেল কোট ইউজ করব? মনে করলাম আমি লিখতে চাই দিস ইজ আ টেস্ট, তো কথা আমার প্রিন্ট হয়ে গেল। এখন মনে করেন যে আর কিভাবে ইউজ করা যায় ডাবল কোট দিয়ে? দিস ইজ অ্যানাদার টেস্ট। তারপর আর কি? অ্যানাদার টেস্ট ইত্যাদি। আরেকটা কি? This is a class. তো এই চারটাতে আমি এন্টার ক্লিক করি, তো দেখেন কি আসে। শিফট এন্টার দিলাম। আমার আউটপুটের কোনো পার্থক্য আছে? নো স্যার। মানে প্রথমটা যে কাজ করতেছে বাকি সবগুলো তো সেই কাজ করতেছে, স্ট্রিং প্রিন্ট করতেছে। তাহলে কেন আমরা এত ধরনের জিনিসপত্র নিব? এখন মনে করে আমি যদি ডাবল কোডের কথার মধ্যে যদি মনে করেন অ্যানাদারকে আমি কোটেশনের মধ্যে রাখতে চাই, তবে কি হচ্ছে দেখেন, অ্যানাদারকে যদি আমি একটা কোড দেই, তাহলে এই কোড এবং এই কোড একটা আপনার ক্লোজিং এন্ডিং হয়ে যাচ্ছে না? এবং এটা একটা ক্লোজিং এন্ডিং হয়ে যাচ্ছে না? ইয়েস স্যার। তার মানে Yes. অ্যানাদার তো আমার কোটেশনের মধ্যে থাকতেছে না, তাই না? ইয়েস স্যার। ইয়েস কারণ স্যার। আমি তো যেহেতু বাম থেকে ডান দিকে আমি যদি মানে অবজার্ভ করতে থাকি, তাহলে দেখবেন দিস ইজ একটা, অ্যানাদার হয় নাই কিছুর মধ্যে, আর টেস্ট আরেকটা। কথাকে প্রকাশ করতে হলে আমাকে কোটেশনের মধ্যে রাখতে হবে, কিন্তু অ্যানাদার কি কোটেশনের মধ্যে আসছে? না স্যার। নো স্যার। তাহলে এরর আসবে। আর ই ক্লিয়ার? ইয়েস স্যার। এখন তাহলে আমরা ঠিক করবো কিভাবে? যদি আমি ডাবল কোড লিখতে চাই, তবে আমি সিঙ্গেল কোডের মধ্যে ডাবল কোড দিতে পারি, কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এখানে যদি আমি সিঙ্গেল কোড দেই তবে কি হবে? একই প্রবলেম। তাহলে আমরা ডাবল কোডের মধ্যে কি করতে পারবো? সিঙ্গেল কোড দিতে পারবো। দেখেন তো এই দুটো লাইন বুঝতে পারছি কিনা? জি, এটা অনেকটা ভাইস ভার্সা, মানে ডাবল কোটের মধ্যে সিঙ্গেল কোট দিতে পারবো, সিঙ্গেল কোটের মাঝখানে ডাবল কোট দিতে পারবো। রাইট। তো এই প্রথম দুই লাইনের পার্থক্য আমরা বুঝতে পারছি কেন আমরা দুই ধরনের ইউজ করতেছি। ইয়েস স্যার। এখন এমনও তো সিচুয়েশন এসে দাঁড়াতে পারে যে আমার দুটো ইউজ করতে হতে পারে, হ্যাঁ সেই স্যার। ক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে এটা।
বুঝতে পারছি? এটা এটা এখানেও সম্ভব। এটাতে আরেকটা সুবিধা হচ্ছে যে আমরা মাল্টিপল লাইনে লিখতে পারি চাইলে। দেখেন আমাকে মাল্টিপল লাইনে লেখা হচ্ছে না, এটাও চাইলে মাল্টিপল লাইনে লিখতে পারি, কিন্তু এখানে মাল্টিপল লাইনে লিখতে গেলে ঝামেলা করবে। দেখেন আমার হচ্ছে ট্রিপল কোটের সময় আমরা মাল্টিপল লাইনে লিখতে পারি। আর ই ক্লিয়ার? ইয়েস স্যার। তো স্ট্রিং কিভাবে লিখতে হয় এবং কোন কোন ফরম্যাটের কি কি ধরনের পার্থক্য আমরা বুঝতে পারছি। সিঙ্গেল কোড আমরা ইউজ করি ডাবল কোডকে লেখার জন্য, ডাবল কোড আমরা ইউজ করবো হচ্ছে সিঙ্গেল কোডকে লেখার জন্য, এবং ট্রিপল সিঙ্গেল ডাবল কোড আমরা লিখবো হচ্ছে সিঙ্গেল ডাবল দুটোই একসাথে করার জন্য, অথবা আমরা মাল্টিপল লাইনে যদি লিখতে চাই সেটা করতে পারবো। তো স্ট্রিং কি? স্ট্রিং হচ্ছে একটা ডেটা টাইপ, একটা যে ডেটা টাইপের মাধ্যমে আমরা কি প্রকাশ করতে পারি, কথা প্রকাশ করতে পারি। ক্লিয়ার? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এখন এই যে জিনিসটা আমরা এতক্ষণ ধরে ধরলাম যে আমরা ডাবল কোটের মধ্যে ডাবল কোড দিতে পারি না, তাই না? ডাবল কোটের মধ্যে আমরা মনে করেন দিস ইজ টেস্ট, আমরা ইজ কোটেশনের মধ্যে রাখতে চাই, আমরা দিতে পারি না, প্রবলেম হয় না? এটাকে আমরা সলভ করছি কিভাবে? এটাকে সিঙ্গেল কোড দিয়ে, তাই তো? ইয়েস স্যার। আরেকটা ওয়ে আছে, সেটাকে বলা হয় হচ্ছে এসকেপ ক্যারেক্টার। ব্যাকস্ল্যাশকে একটা এসকেপ ক্যারেক্টার বলে। যদি আমি ব্যাকস্ল্যাশ ভিতরে কোনো কিছুর আগে দেই তবে সেটাকে সে স্ট্রিং এর অন্তর্ভুক্ত হিসেবে চিন্তা করবে, এটাকে কোনো স্পেশাল কিছু হিসেবে দেখবে না। মনে করেন যে আমি স্ট্রিং এর মধ্যে লিখতে চাই দিস ইজ স্ল্যাশ এন which is a new line page. ঠিক আছে? স্ল্যাশ এন বলতে আমার ইন্টারপ্রেটার বুঝবে হচ্ছে সেটা হচ্ছে নিউ লাইন। তো সে যদি স্ট্রিং এর কোনো একটা জায়গায় স্ল্যাশ এন দেখে তবে সে পরবর্তী লাইনে চলে যাবে। দেখেন চলে গেছে না? কিভাবে আমি সিস্টেমকে বোঝাবো যে এই স্ল্যাশ এন কে তুমি স্পেশাল কিছু হিসেবে দেখো না, আমি এটাকে এসকেপ করে দেব, ব্যাকস্ল্যাশ ডান। তাহলে আমি একটা স্ট্রিং এর মধ্যে কোটেশন কি স্ট্রিং এর মধ্যে সিঙ্গেল কোড ইউজ না করে ডাবল কোড কিভাবে ইউজ করব? সিঙ্গেল কোড না করে ডাবল কোড কিভাবে ইউজ করা হয়? আগে একটা স্ল্যাশ দিলে হবে, প্রতিটা কোটেশনের আগে ব্যাকস্ল্যাশ দিয়ে দিব। ওকে স্যার। Sir, for star purpose কি? Print this is slash is a slash. ফার্স্ট পারপাস যেটা হচ্ছে যে আমরা জানি কি যে ডাবল কোডের ভিতরে কি ডাবল কোড লেখা যায়? না। কিন্তু লিখলাম তো, কিভাবে লিখলাম? Oh, দেখেন এরকম না দিলে এরকম হয়ে যাচ্ছে। এটাকে আমি স্কেপ করলাম যে না তুমি এটাকে কোটেশন হিসেবে দেখো না, এটাকে তুমি স্ট্রিং এর অংশ হিসেবে দেখো, এটাকে তুমি কোনো ডাবল মিনিং বের করো না। যেমন হচ্ছে মনে করেন আমি একজনের কাছে গিয়ে প্রতি মাসে গিয়ে আমি মনে করেন পেয়ারা বিক্রি করে আসি, ঠিক আছে? এবং পেয়ারা বিক্রি করে মানে পেয়ারা নিয়ে যায়, সে আমাকে কিছু টাকা দেয়, এরকম করে সবসময় চলতে থাকে। এখন মনে করেন একটা মাসে আমি তার কাছে গেলাম, তার মধ্যে একটা টুকরি পেয়ারা আমি আমার জন্য নিলাম ওখানে, ঠিক আছে? কিন্তু আমি ওখানে যাওয়ার পরে সে কি আমাকে পুরো সবগুলো পেয়ারার দাম দিবে না? yes sir. কারণ কি? কারণ অভ্যাসবশত সে জানে যে তার কাছে পেয়ারা নিয়ে আসে সে আমাকে টাকা দিবে, তাই না? Yes sir. তো আমি যদি তাকে এক্সপ্লিসিটলি বলে না দেই যে এই টুকরি তোমার জন্য না, তাহলে কি সে বুঝবে? না। ঠিক তেমনটাই স্ল্যাশ এন এর একটা আলাদা মিনিং আছে। যতক্ষণ না পর্যন্ত আমি তাকে এসকেপ করাবো ততক্ষণ পর্যন্ত সে বুঝবে না। ঠিক আছে? তো আমরা কি বুঝতে পারছি যে আমরা কিভাবে ক্যারেক্টার এসকেপ করতে পারি, কিভাবে আমরা
কোটেশন বিভিন্ন ধরনের কোটেশন স্ট্রিং এর মধ্যেই রাখতে পারি, কিভাবে মাল্টিপল লাইন লিখতে পারি। স্যার জি, উপরে হ্যাশট্যাগ দিয়ে পাইথন কোডটা কিনে ডেসক্রাইব করা যায়, রাইট? ওই যে গ্রিন মানে হচ্ছে আমি চাইলে লিখলাম, না চাইলে লিখলাম না। হ্যাঁ, এটা শুধুমাত্র বোঝানোর জন্য যে আমি এখানে এই জিনিসটা করতে যাচ্ছি। মনে করেন আমি লিখলামই না, কোনো প্রবলেম নাই, সেম জিনিস। এখন অনেক সময় আমরা নিজে কিছু নোট লিখি না, আমরা যখন আমরা যখন পরীক্ষা খাতায় লিখি অথবা পরীক্ষা খাতায় আমরা যখন ডায়েরি লিখি, পাশাপাশি আশেপাশে মাঝে মধ্যে কখনো নোট লিখে দেই না, ওটা কিন্তু ডায়েরির অংশ না, কিন্তু নোট, জাস্ট কিছুটা নোট লিখে দিলাম, সো দ্যাট উই আন্ডারস্ট্যান্ড। আমরা স্যারের Yes, লেকচার sir. যখন নেই, আশেপাশে কিছু লিখি না লেকচারের আশেপাশে, Yes, sir. ওগুলো কার জন্য? আমার নিজের জন্য না, Yes, sir. ওগুলো হচ্ছে কমেন্ট। এটা মেইন কন্টেন্টের সাথে কোনো সম্পর্ক নাই। মেইন কন্টেন্টকে বোঝার জন্য আমাকে যাতে একটু হেল্প করা, নিজেকে নিজে হেল্প করা। তো আমরা যখন নাম্বার নিয়ে কথা বলি, আমরা মেইনলি কয় ধরনের নাম্বার নিয়ে কথা বলি বলেন তো? ইন্টিজার, ফ্লোট, whole number, হোল নাম্বার, ফ্র্যাকশনাল নাম্বার, আর ইমাজিনারি নাম্বার, তাই না? আর কিছু আছে? এই তিনটা ভাগে ভাগ করা যায় না সবগুলোকে? জি স্যার। Yes, sir. Yes, sir. যদি আমরা হোল নাম্বার নিয়ে কথা বলতে চাই, এগুলোকে এটার ভাষায় ইন্টিজার বলে। ইন্টিজার নাম্বার নিয়ে যদি আমরা কথা বলতে চাই, তবে আমরা পাইথনের মধ্যে যেটা পাবো সেটাকে বলবো হচ্ছে ইন্ট। এগুলোকে বলা হয় ইন্ট, বুঝতে পারছি? ফর এক্সাম্পল জি, স্যার। 1, print -3, print 0। তো এই সকল কিছু হচ্ছে কি ইন্টিজার, ইন্ট। আচ্ছা, যদি ফ্র্যাকশনাল নিয়ে কথা বলতে চাই, আচ্ছা আমি একটা ডিভাইডার প্রিন্ট করে দিই যাতে করে আমরা বুঝতে পারি। যদি আমরা ফ্র্যাকশনাল নিয়ে কথা বলতে চাই তবে সেগুলোকে বলবো আমরা কি ফ্লোট। তো প্রিন্ট -3 -3.3 আর 0.0। আপনারা আমাকে বলতে পারেন যে স্যার 0 আর 0.0 মধ্যে পার্থক্য কি? পার্থক্য কিছু না, ভ্যালুগত দিক থেকে কোনো পার্থক্য নাই, জাস্ট টাইপটা ডিফারেন্ট। আমি 0 যদি শুধুমাত্র লিখি তবে টাইপ হবে কি ইন্ট, আর 0.0 লিখলে অথবা 0.0000 লিখলে টাইপ হবে কি ফ্লোট। So, আর কমপ্লেক্স নাম্বার কিভাবে লিখবো? এনি আইডিয়া? 2.3 প্লাস আই ইউজ করতে হবে। ডে, আই এর বদলে জে লিখবো আমরা এখানে। -3.3 লিখলে কি আসবে আর 0 লিখলে কি আসবে আমরা দেখি। প্লাস 0 ডে প্লাস 1 জে প্লাস সি। 2.3 প্লাস 2 জে মাইনাস 3.3 প্লাস 1 জে। যেহেতু 0 জে আমি দিলাম, 0 তো কোনো মানে নাই, তার মানে 0 জে। তো এগুলোর কি পার্ট থাকে? একটা হচ্ছে রিয়েল পার্ট থাকে, আর একটা কি পার্ট থাকে? ইমাজিনারি পার্ট থাকে। আমি কি বোঝাতে পারছি? Yes, sir. yes, sir. Yes, sir. Okay, so these are the numerical data types that Python have. তার মানে হচ্ছে পাইথন এই তিনটাকে অ্যাকোমোডেট করতে পারে। তার মানে আমরা এতক্ষণ কি দেখলাম? স্ট্রিং দেখলাম, নিউমেরিক্যাল ডেটা টাইপসের মধ্যে দেখলাম ইন্ট, ফ্লোট এবং কমপ্লেক্স নাম্বার। আমরা আরেকটা জিনিস দেখবো, সেই জিনিসটা হচ্ছে বুল। মানে কি? বুলিয়ান। স্ট্রিং এবং নিউমেরিক্যাল ডেটা টাইপসের মধ্যে অনেক ভ্যালু আছে, কিন্তু বুলিয়ানের মধ্যে শুধুমাত্র দুটা ভ্যালু আছে। কি কি? 1 and 0. 0, 2 false। ট্রু এন্ড ফলস। বুলিয়ান বলতে শুধুমাত্র আমরা ট্রু এবং ফলস কে বুঝি। যেমন হচ্ছে আমি যদি একটা বুলিয়ান ভ্যালু ট্রু প্রিন্ট করতে চাই, ট্রু কে লিখি এভাবে, ট্রু ফলস। স্যার একটা কথা, কোশ্চেন। আচ্ছা, ওই যে প্রিন্ট 0.0 প্লাস 0 জে,
এখানে স্যার রান করার পরে 0.0টা আসলো না কেন? কারণ হচ্ছে 0 যোগ করা আর 0 যোগ না করা একই না। জি স্যার। জি স্যার। যদি না থাকে বুঝে নেবেন 0 আছে। স্যার কমপ্লেক্স ডেটা টাইপ কি সব ইনক্লুড করে? কমপ্লেক্স নাম্বার ইনক্লুড করে। স্যার বেসিক্যালি সব। তার মানে হচ্ছে যদি আপনি মনে করেন 5 এর কমপ্লেক্স মানে কমপ্লেক্স ভার্সন কি বলেন তো? জানি না স্যার। 5 প্লাস 0 যে। ও এটার মধ্যে রিয়েল পার্ট আছে, কমপ্লেক্স পার্টটা নেই, মানে ইমাজিনারি পার্টটা নেই, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, তো নিউমেরিক্যাল টাইপস এর উপর যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ আস্ক। স্যার ইমাজিনারি বলতে কি হবে? ইমাজিনারি হচ্ছে 2, এই হচ্ছে 2 হচ্ছে ইমাজিনারি পার্ট। 2.3 প্লাস 2 যে এর মধ্যে এটা হচ্ছে রিয়েল পার্ট, এটা হচ্ছে ইমাজিনারি পার্ট। ইমাজিনারি পার্ট কেন? কারণ হচ্ছে আমরা রুট -1 কে আই ধরি, তাই না? ইয়েস স্যার। ওইরকম যেটা আমরা যেরকম ম্যাথ করে আসছে ওটাই, ওকে। কোনো ডিফারেন্স নাই। এখানে আই বলতে যে বলতেছি আর কি, জাস্ট। আচ্ছা, সো আমরা কি কি ভ্যালু পাচ্ছি বুলিয়ানে? বলে ট্রু আর ফলস। ট্রু এবং ফলস। এখন একটা ব্যাপার আছে, যখন আমরা ক্যালকুলেশনের সময়, হ্যাঁ, যদি আমরা ট্রু এবং ফলস কে ক্যালকুলেট করতে ইউজ করি, তবে ট্রু কে 1 ধরা হবে এবং ফলস কে 0 ধরা হবে। আর উই ক্লিয়ার? ইয়েস স্যার। Yes, sir. যেমন ধরেন আমি যদি ক্যালকুলেট করতে, তার মানে ট্রু এর সাথে যদি 2 যোগ করি আর ফলস এর সাথে যদি 1 যোগ করি, কি আউটপুট আসবে বলেন? 3 and 1. 3 or 1. গুড। বুঝতে পারছি? স্যার আমি বুঝলাম স্যার আমি না। এটা বুঝি নাই মানে হচ্ছে যখনই আমরা ক্যালকুলেট করব, মনে করেন আমরা যোগ বিয়োগ করতেছি, যোগ বিয়োগের সময় বললাম যে 2 যোগ ট্রু, তখন ট্রু তো কোনো নাম্বার না, নাম্বার না স্যার। কিন্তু যখন যোগ বিয়োগ অথবা কোনো ক্যালকুলেশন আমরা করব, তখন সে নিজেকে 1 এ পরিবর্তন করে ফেলবে, ট্রু, আর ফলস নিজেকে শূন্যতে পরিবর্তন করে ফেলবে। কারণ কারণ হচ্ছে আমরা 0 বলতে ফলস বুঝি আর 1 বলতে ট্রু বুঝি। আচ্ছা, এখন আমরা প্রমাণ করি যে কিভাবে যে ট্রু যে 1 প্রমাণ করবে কিভাবে। ডাবল ইকুয়াল মানে হচ্ছে ইকুয়াল চেক করা, ঠিক আছে? মানে ট্রুর ভ্যালু ইকুয়াল 1 কি দিবে তাহলে? এটার ট্রু ইকুয়াল 1 মানে কি লেখা জানেন? এটার মানে হচ্ছে ট্রু কি 1 এর সমান, প্রশ্ন করা। ট্রু কি 1 এর সমান অথবা 1 কি ট্রু এর সমান? আউটপুট কি আসবে? 1. ট্রু আসবে, সত্য। তুমি যে আমাকে প্রশ্নটা করছো সেই প্রশ্নটার আনসার হচ্ছে সত্য। Yes, sir. তাহলে ট্রু ইকুয়াল 0 দিলে কি আসবে? অথবা অন্য কোনো নাম্বার। ফলস। আর যদি আমি এখানে ফলস দিতাম, ফলস ইকুয়াল 0 দিলে কি আসবে? ট্রু। ট্রু। ট্রু আসছে। আর যদি 1 দিতাম? ফলস আসবে। ফলস। গুড, ভেরি গুড। আচ্ছা, এতটুকু পর্যন্ত এই যে বেসিক ডেটা টাইপ যেগুলো আমি বুঝালাম, যে পাইথন বিভিন্ন ডেটা মানে ডেটাকে অ্যাকচুয়ালি বিভিন্ন ভাগে ভাগ করতেছে, সেগুলোকে আমরা ডেটা টাইপ বলতেছি। সে কথা টাইপের ডেটাগুলোকে সে স্ট্রিং হিসেবে ভাগ করতেছে, নাম্বার টাইপের গুলোকে সে নিউমেরিক্যাল ডেটা টাইপ হিসেবে ভাগ করতেছে, সত্য মিথ্যাকে সে বুল হিসেবে ভাগ করতেছে। এরকম আরো অনেক আছে, মানে যে আমাদের টুপল লিস্ট এইসব আছে অনেক, এগুলো আমরা পরে দেখবো। সো এগুলোকে আমরা বুঝতে পারছি কিনা, এবং এতক্ষণ পর্যন্ত যা পড়ালাম, এনি কোয়েশ্চেন প্লিজ আস্ক। সো আপনাদের বেস সিস্টেম কিরকম মনে আছে? সিস্টেম মনে করেন আমরা কোন বেসে কথা বলি, মানে নাম্বার লিখি? 10 days. ডেসিমাল না? ডেসিমাল। Yes, sir. স্যার ডেসিমেল। তো বেস 10 আর কি, যেটাকে বলা অ্যাকচুয়ালি। বেস 10 এ
কি কি নাম্বার আছে ইউনিট 0 1 2 3 4 5 6 7 8 9 রাইট? Yes, sir. যখন আমরা 9 এর সাথে 1 যোগ করি কি হয়? হয়টা কি 10. বলতে বলেন তো? মানে কি? একটা ডিজিট সংখ্যা বেড়ে যায়। এটার মানে কি? কোশ্চেনটা বুঝিনি। What is the insight? What is the concept behind it? আমরা বেস 10 কেন ইউজ করি? কেন আমরা বেস 20 ইউজ করি না? কেন 30 ইউজ করি না? Why? আমাদের হিসাবের সুবিধার্থে যেহেতু আমাদের একটা আইডিয়া আছে যে যেমন হিসাবের সুবিধাটা কেন হয়? এটা রোমান ম্যাথমেটিক্স থেকে আসছে। না, দেখেন আমাদের হাতের আঙ্গুল কয়টা? জি স্যার, এটা ন্যাচারালি 10টা। তো আমাদের হাতের আঙ্গুল হচ্ছে 10টা। আগে মানে আগের যুগে কিন্তু শুধুমাত্র বেস 10 দিয়ে করা হতো না। অনেক সভ্যতা ছিল এমন যারা বেস 20 দিয়ে করতো, কারণ হচ্ছে আমাদের হাত পা দুইটা আঙ্গুল মিলে হতো 20টা। তো কারেন্টলি কনভিনিয়েন্সের জন্য আমরা বেস 10 ইউজ করি। এখন বেস 10 অ্যাকচুয়ালি কাজ কিভাবে করে? যখনই আমি 9 এর সাথে 1 যোগ করি কি হয়, আমার অ্যাকচুয়ালি 0 থেকে 9 পর্যন্ত 10টা নাম্বারের একটা গুচ্ছ হয়ে যায়, হয় না? Yes, sir. জি স্যার। তো এটাকে আমরা বলি যে আমার কাছে একটা গুচ্ছ আছে আর কিছু নাই, 0 1 0 মানে এটা। তো যখন আমার 19 এর সাথে 1 যোগ করি তার মানে কি বুঝি? 20. দুইটা গুচ্ছ আছে আর কিছু নেই। আমার আছে I have one set of 0 to 9, two set of 0 to 9 এরকম ব্যাপারটা। Sir, 2 set of. আমার কাছে একটা 10 আছে, আমার কাছে দুইটা 10 আছে, এরকম। আমি ব্যাপারটা বোঝাতে পারছি? যখন আমরা টালি করতাম 1 2 3 4 একটা কাটা, 1 2 3 4 একটা কাটা। তো কি বুঝি আমরা? I have two sets of 5, জি স্যার। তো আমরা 10 বুঝতাম। ঠিক তেমনটাই নাম্বার সিস্টেম এভাবে কাজ করে। তাহলে আমাকে বলেন যে বাইনারি অক্টাল যদি হয়, অক্টাল নাম্বারের মানে ইন ওয়ার্ল্ড অফ অক্টাল কি কি নাম্বার আছে? 0 আছে, 1 আছে, 1 থেকে 7. 4 5 6 7। 7. তাহলে সাথে সাথে 1 যোগ করলে কি হয় বলেন তো? 8. 8। 10। Oh, sir, 10. Yes, sir. 8 বলে অক্টালে কিছু নাই। Yes, sir. 10. 10 কেন? Because, sir, আমার octal to কাছে sir. ওয়ান সেট অফ 0 to 7 আছে, মানে একটা 8 এর গুচ্ছ আছে আর কিছু নাই। Yes, sir. এইভাবে নাম্বার সিস্টেম ওয়ার্ক। আমি কি বোঝাতে পারছি? Yes, sir. তো বাইনারি কিভাবে কাজ করবে? যেখানে শুধুমাত্র 0 এবং 1 নাম্বার আছে, একের সাথে 1 যোগ করলে কি আসবে? 1. Sorry, sir. 10. 10. আমার কাছে 0 এবং 1 এর একটা গুচ্ছ আছে আর কিছু নাই। আমরা কি এটা বুঝতে পারছি? Yes, sir. স্যার আবার একটু বুঝাবেন, বুঝলাম না। আচ্ছা, 10 এর সাথে মানে 9 এর সাথে 1 যোগ করলে কি হয় আমাকে একটু বোঝান তো। 10. কেন হয়? কেন হয়? আচ্ছা, তাহলে আমি আপনাদেরকে আরেকটু মানে ইজি করে বোঝানোর চেষ্টা করি। মনে করেন আমার কাছে আমি আপনাদের থেকে একটা একটা করে মার্বেল নিব, ঠিক আছে? যখনই দুইটা মার্বেল হবে আমি বাম দিকে রেখে দিব। তো মনে করেন প্রথমে আমার কাছে কয়টা মার্বেল? 2টা. 0টা মার্বেল। আচ্ছা, 0টা. আপনি আমাকে একটা মার্বেল দিলেন, আমার কাছে কয়টা মার্বেল হলো? একটা মার্বেল হলো। আপনি আমাকে আরেকটা মার্বেল দিলে কি হলো? 2টা. আমার কাছে একটা মার্বেলের পেয়ার হলো না? Yes, sir. Yes, একটা sir. মার্বেল, তার মানে হচ্ছে আমার কাছে একটা মার্বেলের পেয়ার আছে আর কোনো মার্বেল নাই। আপনি আমাকে আরেকটা মার্বেল দেন, 11টা হলো। মানে তার মানে হচ্ছে আমার কাছে একটা মার্বেল, 11টা না অ্যাকচুয়ালি, আমার কাছে একটা মার্বেলের পেয়ার আছে আর কি আছে? একটা আছে, এক আছে, একটা মার্বেল আছে। আপনি যদি আমাকে আরেকটা মার্বেল দেন তাহলে কি হবে? 100. স্যার দুইটা মার্বেলের পেয়ার থাকে। So 2. কারণ হচ্ছে 2 কেন হবে না? কারণ হচ্ছে আমি একটা বক্সের মধ্যে 1 এর বেশি রাখতে পারবো না, 2 রাখা যাবে না। আমার কাছে শুধুমাত্র নাম্বার সিস্টেম আছে 0 আর 1। ব্যাপারটা বুঝতে পারছেন? 0 আর 1 ছাড়া আমি কিছু চিনি না। তো এই জন্যই আমাকে শিফট করতে হবে আরেকটা বক্সে। এই জিনিসটা যদি আমি অক্টাল দিয়ে বোঝাই, এই জিনিসটা প্রথমে আমি ডেসিমাল দিয়ে বোঝাই। মনে করেন
10টা মার্বেল মানে হচ্ছে আমার কাছে একটা সেট। তো একটা set। প্রথমে যখন আমার কাছে 0টা মার্বেল ছিল, মনে করেন আপনি আমাকে 10টা মার্বেল দিলেন, কি করব আমি? একটা 10। মার্বেলের সেট আর 0। আপনি আমাকে আরো 5টা মার্বেল দিলেন, তাহলে কি হবে? একটা মার্বেলের সেট আর 5টা মার্বেল আছে। আপনি আমাকে যদি আরো 5টা দেন, কি হবে? 2টা মার্বেলের সেট আর 0টা মার্বেল আছে, তাই না? Yes sir। আপনি যদি আমাকে 10টা মার্বেল দেন, কি হবে? 30। 33টা মার্বেলের সেট আর 0। Yes sir। অক্টালে কি হবে জিনিসটা? আমার কাছে মনে করেন 5টা মার্বেল আছে, আপনি আমাকে 2টা মার্বেল দিলেন, কি হবে? 70। মার্বেল হবে। আপনি যদি আমাকে আরো একটা মার্বেল দেন, তাহলে কি হবে? স্যার এখানে আরেকটা স্যার, 8টা করে 10 set, অক্টালে 8টা 10 করে সেট, হ্যাঁ? Yes sir। তাহলে কি হবে? 10। একটা মার্বেলের সেট আর 0। Yes sir। আপনি যদি আমাকে আরো 8টা দেন, তাহলে 18 হবে নাকি অন্য কিছু হবে? স্যার 100 হবে। 30 হবে। ও 20 হবে জি স্যার 20। অক্টালে তো 8 পর্যন্ত যাওয়া যাবে, 7 পর্যন্ত Yes যাওয়া sir। যাবে। হ্যাঁ স্যার হ্যাঁ। যখন দেখবেন যে 70 হয়ে গেছে, তখন আবার তখন যদি 100। আপনি আমাকে 10টা মানে আপনি যদি আমাকে 8টা মার্বেলের একটা সেট দেন, তাহলে হবে হচ্ছে 100। 100। Yes sir। স্যার একটু লাস্টেরটা আবার বোঝানো যাবে? লাস্টের অক্টালটা। মনে করেন আমার কাছে 5টা মার্বেল আছে, আপনি আমাকে 2টা মার্বেল দিলেন, আমার মার্বেল কয়টা হবে? 60টা। 4টা মার্বেল হবে। 7টা। তাহলে আপনি যদি আমাকে আরেকটা মার্বেল দেন, এবং আমি যদি বলি আমার দুনিয়াতে 8 লেখা যায় না, তাহলে আমি কি করব? তাহলে আমি বলতে পারি না আমার কাছে আপনি যখন আমাকে আরো একটা মার্বেল দিলেন, আমার কাছে 8টা মার্বেল, তার মানে হচ্ছে আমার কাছে একটা সেট হলো, আর একটা মার্বেল। কারণ হচ্ছে আমার 0 থেকে 8 পর্যন্ত একটা সেট হয়, ইয়েস স্যার। 8টা মিলে আমার একটা সেট হয়। আমি ডেসিমেলের দুনিয়ায় আমার 10টা মিলে একটা সেট হয়, অক্টালের দুনিয়ায় আমার 8টা মিলে একটা সেট হয়, বাইনারির দুনিয়ায় আমার 2টা মিলে একটা সেট হয়। তো আমি যেহেতু অক্টালের দুনিয়ায় আছি, আমার কয়টা মিলে সেট হবে? অক্টালে 8টা। তো আপনি যখন আমাকে 7টা থেকে 8টা করলেন, তখন আমার একটা সেট হয়ে গেল, তখন আমি বলতে পারি আমার কাছে একটা সেট আছে আর 0টা মার্বেল আছে, বলতে পারি না? ইয়েস Yes স্যার। sir। আপনি যদি আমাকে 5টা মার্বেল দেন, আমার কাছে 15টা মার্বেল আছে। 15টা মানে হচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে অক্টালের দুনিয়ায় 15। আপনি যদি আমাকে আরো 3টা মার্বেল দেন, তাহলে আমার কি হবে? 3টা দিলে 2টা মার্বেলের 20 হবে। সেট আর 0টা মার্বেল। ইয়েস স্যার। এভাবে অ্যাকচুয়ালি নাম্বারগুলো বাড়ে। ওকে। স্যার কথা হচ্ছে বাইনারি হচ্ছে স্যার 0 আর 1 ছাড়া অন্য কোনো সংখ্যা চেনে কোনো না। সংখ্যা নাই। ইয়েস স্যার। আর অক্টাল হচ্ছে 0 থেকে 7 ছাড়া আর কোনো সংখ্যা চেনে না। আর ডেসিমেল ডেসিমেল তো 0 থেকে 9 এর পরে আর নাম্বার নাই। হেক্সাডেসিমেল 0 থেকে 15 পর্যন্ত নাম্বার আছে। 15 পর্যন্ত। ইয়েস স্যার। অক্টাল আপনার 7টা মার্বেল থাকা অবস্থায় আপনাকে যদি আমি 5টা দিই, তখন কত হবে তাহলে? তাহলে হবে 7টা ছিল, 5টা দিচ্ছেন, তাই তো? জি তো স্যার। প্রথম কথা হচ্ছে আমার এক সেট বানাবো, 8টা 14। জি স্যার। একটা নিয়ে আমার এক সেট হয়ে যাচ্ছে, আর 4টা হচ্ছে এক্সট্রা। জি স্যার, বুঝতে পারছি। স্যার 70-র পর যদি আমি 8 যোগ করি সেক্ষেত্রে স্যার 100 হয় স্যার। 70 সাথে কত? 8। 8 বলে তো কিছু নাই, অ্যাকচুয়ালি 10। ইয়েস স্যার। ওকে। হ্যাঁ, 100 হয়ে যাবে। ওকে এন্ড কারণ 7 যোগ করলে এক সেট 77 যোগ হবে। হবে, 8 বলে তো কিছু নাই, এটা 100 হয়ে যাবে। কারণ হচ্ছে বুঝতে 8 বলে যেহেতু কিছু নাই, তাহলে আমাকে বাম দিকের ঘরে চলে যেতে হবে। বাম দিকে বলতে হবে যে আমার কাছে সেট হয়ে গেছে, নাও সেট নিয়ে নাও। জি স্যার। ওকে স্যার। তার আমার 2 ঘরের সেট হয়ে গেছে। প্রথমে তো আমার 1 ঘরে সেট হচ্ছিল, এখন আমার 2টা ঘরের সেট হয়েছে। বুঝতে পারছি? ইয়েস স্যার। ইয়েস স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা কিভাবে এই সকল নাম্বারগুলো এখানে লিখতে পারি? তো যদি আমি অক্টাল নাম্বার, যদি আমি বাইনারি লিখতে চাই, তাহলে আমি লিখবো হচ্ছে প্রিন্ট 0B110। কি বড় হাতে লিখলেও চলে, সমস্যা নেই। তো এগুলো হচ্ছে বাইনারি নাম্বার। আর যদি আমি অক্টাল লিখতে চাই, অক্টাল নাম্বার লিখতে হলে আমাকে লিখতে হবে প্রিন্ট 000O, ছোট হাতের ও অথবা বড় হাতের ও। যেমন মনে করেন যে 12, আর মনে করেন 10, ঠিক আছে? ইয়েস স্যার। আর যদি হেক্সাডেসিমাল লিখতে চাই, তাহলে স্যার
0h 0x, আচ্ছা x তারপর হ্যাঁ, a 0x f0 বলতে হবে কোন থেকে কোথায় কি আসবে। এটা x বরাদ্দ দিলাম, বরাদ্দ তো চলবে। বলেন এখানে কি আউটপুট আসবে? স্যার 110 প্রিন্ট স্যার মানে কি? 100 মানে হচ্ছে 4, 101 মানে হচ্ছে 5, 5 হ্যাঁ, yes sir 110 মানে হচ্ছে 6, 6 দিবে। এটা কি দিবে? সেম, এটা 6 দিবে। একই স্যার 6। এটা কত দিবে? অক্টাল কিন্তু একটা সেট আছে 8, স্যার 10 10, আর এটা কি দিবে? 8. নো এটা কি দিবে? 15। হেক্সাডেসিমালে a মানে হচ্ছে 10। স্যার অক্টালে স্যার 8 কিভাবে হইলো? অক্টাল 8 কিভাবে হইলো? 10 কি অক্টালে? যখন আমরা এক সেট হয় তাহলে কোথায় চলে যায়? বামে চলে যায় না একটা সেট? জি স্যার 10 মানে কি? 8। স্যার অক্টাল কি স্যার 8 চিনে? অক্টাল মানে 8 এর দুনিয়া। ও আচ্ছা স্যার বুঝতে পারছি। মানে ডেসিমেলে কত বলতেছে? ডেসিমেলে। ইয়েস স্যার তাহলে এটা কত? 15 15 মানে f, ইয়েস স্যার এটা 15 0। আর একটু সোজা করে দেই, 10 কত? 3। স্যার কেমনে? f পর্যন্ত যদি 15 হয়, f এর পর আর কোনো ডিজিট নাই, 15 পর আর কোনো ডিজিট নাই, তাহলে কি হবে? হেক্সাডেসিমাল হচ্ছে এরকম 0 1 2 3 4 5 6 7 8 9 a A, b b b c d d e f f। তারপর আবার এর 16 পরে হচ্ছে আবার 10, কারণ হচ্ছে এক সেট 10 মানে 16। বুঝতে পারছি? আচ্ছা তো দেখেন 6 6 10 8 10 16, ঠিক আছে? ইয়েস স্যার তো আর ডেসিমালে তো কিছু, ডেসিমাল তো বাই ডিফল্ট কিছু ডেসিমাল আগে কিছু দেওয়া লাগবে না। ওকে, ইয়েস স্যার এনি কোয়েশ্চেন টিল নাও? নো স্যার। একটু আরেকবার বলে দেন স্যার, প্রিন্ট 0b থেকে। ওকে দেখেন 0 মানে হচ্ছে 0, 1 মানে হচ্ছে 1, 10 মানে হচ্ছে 2, 11 মানে হচ্ছে 3, 101 মানে সরি 100 মানে হচ্ছে 4, 101 মানে হচ্ছে 5, 110 মানে হচ্ছে 6। 6 তো আমরা 110 6 প্রিন্ট করলাম, ঠিক আছে? ইয়েস স্যার জি স্যার। গেল। এরপরেরটা 110, তারপর হচ্ছে অক্টাল 0 1 2 3 4 5 6 7 1 0 1 1 1 2। বলেন তো কত হওয়ার কথা? 1 2 7 8 9 10, তাই না? জি স্যার। 1 2 10 হওয়ার কথা না? ইয়েস স্যার। আর হচ্ছে কে 10 তো বুঝতেই পারছি আমরা, 0 1 2 3 4 5 6 7 1 0 10 মানে হচ্ছে 8, ইয়েস 7 স্যার এর পরে 8 হওয়ার কথা না? ইয়েস স্যার আচ্ছা, এরপরে হেক্সাডেসিমাল a মানে তো 10 আমরা জানি, ইয়েস স্যার 0 1 2 3 4 5 6 7 8 9 a b c। স্যার BCD কি 11 12 13 14? হ্যাঁ 10 মানে a মানে 10 11 12 13 14 15, কারণ হচ্ছে ও 16 দুনিয়া, 15 পর্যন্ত থাকবে। হুম তো যদি আমি 15 সাথে 1 যোগ করি কি আসার কথা? 1 16 সেট 16, তাই না? 1 সেট আর 0 হবার কথা না? yes জি স্যার
So this is how it works. Variables. So when we talk about variables, what comes to mind? A, মনে B, হয়? C. তারপরে আমরা ম্যাথমেটিক্সে প্লেস হোল্ডার হিসেবে যেগুলো ইউজ করতাম সেগুলো ভেরিয়েবল, Yes, sir. তাই না? প্লেস হোল্ডার হিসেবে যেগুলো ইউজ করি। জি, স্যার। আচ্ছা, তো যদি আপনাকে আমি প্রশ্ন করি, তো মনে করেন আমি আপনাদেরকে একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন দেখাই। আমি প্রিন্ট 3+5 করলে কি আসে, তার যদি যোগফল আসে, তাই না? ইয়েস স্যার। এখন মনে করেন যে আমি এমন একটা প্রোগ্রাম লিখতে চাই যে প্রোগ্রামটা ইউজার থেকে দুজন নাম্বার নিবে, নাম্বার নিয়ে তাদের যোগফল দেখাবে। এখন সবসময় কি আমি কি প্রোগ্রাম লেখার পরে জানতে পারবো, লেখার সময় জানতে পারবো যে প্রোগ্রামার কি আমাকে ইনপুট দিতে পারে? নো স্যার। সে তো দুনিয়ার যে কোনো নাম্বারে দিতে পারে, পারে না? ইয়েস স্যার। জি, স্যার। তাহলে শুডন্ট উই হ্যাভ এ মেকানিজম যেটার মধ্যে এ হচ্ছে একটা প্লেস হোল্ডার, বি হচ্ছে আরেকটা প্লেস হোল্ডার, যেটার মধ্যে আমি ইউজার থেকে টেক ইনপুট ফ্রম দ্য ইউজার। ইনপুট কিভাবে নেই সেটা আমরা পরে দেখবো। এটা হচ্ছে টেক ইনপুট ফ্রম দ্য ইউজার করে এ যোগ বি করব। ইজন্ট ইট মোর রিজনেবল? ইয়েস স্যার। যখনই আমার প্রোগ্রামার যখনই আমার ইউজার প্রোগ্রামটা চালাবে তখন সে যেটা ইনপুট দিবে সেটা যাতে যোগফল হয়ে আউটপুট হিসেবে দেখায়, এটা রিজনেবল না? নাকি আগেরটা রিজনেবল ছিল? এটা রিজনেবল। এটা রিজনেবল। সো এই ধরনের সিচুয়েশনের জন্য আমাদের প্লেস হোল্ডার দরকার। তো সেই প্লেস হোল্ডার হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবলস মানে হচ্ছে ডেটা স্টোর করে রাখতে পারে এমন কিছু অবজেক্ট। যখন এই অবজেক্টগুলো মেমোরির সাথে যখনই আমরা একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করব, মানে হচ্ছে একটা ভেরিয়েবলকে আমরা অ্যাক্সেস করতে চাইবো, অথবা একটা ভেরিয়েবলকে আমি প্রথমবারের জন্য ভ্যালু ইনসার্ট করব, তখন করবে কি, সে র্যাম অথবা স্টোরেজ থেকে কিছু জায়গা দখল করে নেবে যাতে করে সেই জায়গাটা আর কেউ ইউজ না করে, এবং সেখানে সে ইনপুটগুলো রেখে দিবে। আমরা চাইলে ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ করে ফেলতে পারি যে কোনো সময়, কিন্তু ভেরিয়েবল সেই সময়গুলোতে ইউজ করতে পারি যে সময়গুলোতে আমরা অনিশ্চিত। আরো সিচুয়েশন আছে, আমি দেখাচ্ছি। মনে করেন এটা ভ্যালু 3, এটা ভ্যালু 2.3। এখন মনে করেন আমি a স্কয়ার প্লাস 2ab প্লাস 3 স্কয়ার আমি ক্যালকুলেট করতে চাই। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2 বি ইন্টু a ইন্টু বি ইন্টু b। মনে করেন আমি এটা ক্যালকুলেট করতে চাই, তো দেখেন ইজিলি করে ফেলতে পারলাম না? ইয়েস স্যার। এখন যদি মনে করেন আমি এটার, আচ্ছা এটা আর এটা কিন্তু সেম। ইয়েস স্যার সেম। আপনারা বুঝতে পারতেছেন এই দুটো সেম। স্যার, দুইটা অ্যাস্টারিস্ক দিলে কি পাওয়ার মিন করে? আচ্ছা। পাওয়ার মিন করে, হ্যাঁ। সো এটা 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 সেম আউটপুট দিবে, ইয়েস ঠিক স্যার। আছে? এখন মনে করেন আমি এটা ভ্যালু চেঞ্জ করে 3.9 করতে চাই, তখন আমার জন্য কোনটা হ্যাসেল বেশি? বারবার চেঞ্জ করব, নাকি আমি ভেরিয়েবল হিসেবে লিখে দেই, এখানে চেঞ্জ করলে ওখানে চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক্যালি? কোনটা করা উচিত? তো ভেরিয়েবলের আরেকটা সুবিধা হচ্ছে এটা যে আমার ভিতরে কি কিছু করতে হচ্ছে না, বাইরে দিয়ে আমি কন্ট্রোল করতে পারছি। আর উই ক্লিয়ার? ইয়েস স্যার। ভেরিয়েবলের কিছু, জি আচ্ছা, আমরা ভেরিয়েবলের কিছু বৈশিষ্ট্য নিয়ে কথা বলি। যখনই আমরা একটা ভ্যালু অ্যাসাইন করব তখনই ভেরিয়েবল ক্রিয়েট হবে। আমি কি বোঝাতে পারছি? যখনই ভ্যালু অ্যাসাইন করা হবে তখনই ভেরিয়েবল ক্রিয়েট, মানে যখনই প্রথমবারের জন্য ভ্যালু অ্যাসাইন করা হবে তখনই ভেরিয়েবল ক্রিয়েট হবে। ভেরিয়েবলে চাইলে আমরা ভ্যালু রিপ্লেস করতে পারি। যেমন এক্সাম্পল হচ্ছে আমি a কে এখানে লিখে আমি আবার 2 করতে পারি, দেখেন আউটপুট সেই অনুযায়ী চেঞ্জ হয়ে আসবে। a এর ভ্যালু এখানে 3 ছিল, এখানে b এর ভ্যালু এত, a এর ভ্যালু 3 বদলে 2 হয়ে গেল। তো এখন এখানে a এর ভ্যালু কত হিসেবে কাজ করবে? 2। 2 হয়ে কাজ করবে।
এই ইকুয়াল কিন্তু এই দুটো সমান বলে বোঝায় না, এটা অ্যাসাইনমেন্ট বোঝায় যে তিনের এর মধ্যে আমি 3 ইনসার্ট করতেছি, বি এর মধ্যে আমি 3.9 ইনসার্ট করতেছি, এর মধ্যে আমি 2 ইনসার্ট করতেছি, অ্যাসাইনমেন্ট অপারেশন বলে এটাকে। ওকে, তো আরেকটা যে জিনিস হচ্ছে যে একটা ভ্যারিয়েবলকে যদি আপনি ইউজ করতে চান তবে তাকে আগে থেকে অ্যাসাইন করে রাখতে হবে। মনে করেন আমি এখানে এক্সট্রা ভ্যারিয়েবল সি অ্যাড করতে চাই, আমি এটাকে মনে করেন ইউজ করতে চাই, আমি কি এটা অ্যাসাইন করছি কোথাও? No, sir. সো দেখেন কি হয়, সি ওয়াজ নট ডিফাইন্ড। সো যদি আমি ইউজ করতে চাই আমাকে কি করতে হবে? ভেরিয়েবলে বসাতে হবে। সি বলে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে তাকে ভ্যালু দিতে হবে। আর উই ক্লিয়ার? Yes, sir. তো এখন একটা ভ্যারিয়েবলের মধ্যে কি টাইপ ভ্যালু আছে এটা আমরা কোনো না কোনো সময় জানতে হতে পারে। তো আমরা কিভাবে জানবো? মনে করেন এর মধ্যে আমি 2 দিলাম, এটা কি টাইপ ভ্যালু? ইন্টিজার না? তো এটাকে জানতে হয় টাইপ ফাংশন দিয়ে। টাইপ ফাংশনের মধ্যে যদি ভ্যারিয়েবলটা দেই আমি জানতে পারবো হচ্ছে এটা কোন টাইপ ভ্যালু। এখানে ইন্টিজার, আমি যদি 2.3 লিখি কোন টাইপ আসবে? ফ্লোট। আমি যদি 2 প্লাস 2 জে দেই, আপনি কি বুঝতে পারতেছি? Yes. এখানে কি আসবে? String. str, স্ট্রিং। str হচ্ছে স্ট্রিং। 2 দিলে Boolean. Bool. ফুল। সো আমরা কি বুঝতে পারছি কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, কেন আমাদের ভেরিয়েবল লাগতেছে এবং ভেরিয়েবলের টাইপ, মানে ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোর টাইপ কি সেটা আমরা জানতে পারবো। Yes, sir. ওকে আচ্ছা, এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি কিছু ভ্যালু লিখবো, মানে আপনারা বলবেন সেটা হচ্ছে কোন ডেটা টাইপের মধ্যে পড়ে। ওকে, দেখতে পাচ্ছেন তো? Yes, sir. ইয়েস স্যার x equal to 67 কোন ডেটা টাইপ? Sir, variable. Sir, numerical data type. Numerical, good. ইন্টিজার। সরি শুনতে পাইনি, কোনটা বললেন? ইন্টিজার Integer, good. 0.3 Floating data type. float. Float. Complex. Complex data type. এটা String. good. এটা বুলিয়ান Boolean. এটা স্ট্রিং। Sir, string boolean. এটা কোটেশনের মধ্যে না? Oh, string. স্ট্রিং। এখন বুলিয়ান, গুড। সো আমরা মোটামুটি যা পড়ছিলাম গত ক্লাসে মোটামুটি কিছুটা মনে আছে মনে হচ্ছে আমার। স্যার তো এখন তাহলে সেটা স্ট্রিং হবে, রাইট? জি জি, কোটেশন থাকলে ওকে স্ট্রিং। ওকে স্যার। তো প্রথমত আমরা যে জিনিসটা দেখবো সেই জিনিসটা হচ্ছে যে কিভাবে আমরা স্ট্রিং কে ফরম্যাট করতে পারি। অনেক সময় মনে করেন আমার কাছে যদি আমি একটা স্ট্রিং সাজাতে চাই, হ্যাঁ, তো মনে করেন আমি এভাবে লিখতে চাই যে I have একটা ভেরিয়েবলের ভ্যালু, মনে করেন y হচ্ছে 10, I have space y space apples. And I wish to eat space plus z equal to 5 z
জেড অফ দেম। এক্স এর জায়গায় প্রিন্ট ঠিক আছে, স্যার x ইকুয়াল টু হয়ে গেল না মানে এক্স ইকুয়াল টু হোক, সমস্যা নেই তো। একটা স্ট্রিং কে তো আমি ইকুয়াল টু লিখতেই পারি, তারপর হচ্ছে চাইলে আমরা এক্স থেকে প্রিন্ট করতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে স্যার সম্পূর্ণটা আসলো x ইকুয়াল টু যে এক্স ইকুয়াল টু হলো, তারপর এক্স কে আমি প্রিন্ট করে দিলাম। এতটুকু পর্যন্ত কি কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা স্যার আমরা তো y ইকুয়াল টু 10 নিয়েছি, তারপর জি। আমরা স্যার এই যে str মানে স্ট্রিংটা লিখলাম। আমরা ওয়াই কোড আমি চেঞ্জ করতে পারি, 12 নিলাম। ঠিক আছে, yes স্যার তো এইভাবে আমরা লিখতে পারি। এখন এটা লিখতে আমার অনেক কষ্ট হয়েছে, সোজা কথা হচ্ছে আমার অনেক কষ্ট হয়েছে। এটাকে চাইলে আমি ফরম্যাটিং করেও লিখতে পারতাম। কিভাবে ফরম্যাটিং করে লিখতে পারতাম? দেখেন, আই হ্যাভ, যেহেতু আমার ওয়াই হচ্ছে একটা ডেসিমাল নাম্বার, এটা হচ্ছে একটা ডেসিমাল, একটা মডুলাস অপারেটর, স্ট্রিং মডুলাস অপারেটর বলে এটাকে। ডি apples and I wish to eat, মডুলাস অপারেটর আর একটা of them, মডুলাস হয়ে যাবে y, তারপরে যাবে z। কি হলো দেখি, আমি এটাকে কমেন্ট করে দেই, মানে হচ্ছে এটা এখন আর কোনো ইউজ নাই। তো দেখি একই আউটপুট আসে কিনা। আমাকে বলেন যে একই রকম আসছে কিনা আউটপুট। আমি আগে যেভাবে লিখছি এখন কি সেরকম কষ্ট করে আমাকে লিখতে হয়েছে? No, sir. ইট ওয়াজ ইজিয়ার, রাইট? Yes, sir. আচ্ছা, এরকম অনেক জিনিসপত্রকে ফিক্স করার জন্য আমাদের পাইথন ল্যাঙ্গুয়েজের মধ্যে কিছু ফরম্যাটিং টেকনিক আছে, কাপল অফ ফরম্যাটিং টেকনিক। তার মধ্যে একটা হচ্ছে স্ট্রিং মডুলাস ফরম্যাটিং টেকনিক। আমি কি বোঝাতে পারছি? এটা হচ্ছে, এটা মডিউলো অপারেটর বলে। এই যে মানে আপনার পার্সেন্টেজ যে অপারেটরটাকে দেখতে পাচ্ছেন সেটাকে মডিউলো অপারেটর বলে, আর এটা হচ্ছে স্ট্রিং মডিউলো অপারেটরের মাধ্যমে আমরা জিনিসটা করতেছি। আমরা এই ফরম্যাটে স্ট্রিং মডিউলো অপারেটর লিখতে পারি। স্যার ওখানে ব্র্যাকেটের মধ্যে যে মডুলাস y and z দিচ্ছে, ভ্যালুস গুলো যদি সামহাউ ইন্টারচেঞ্জ হয়ে যায় প্রবলেম হবে না? ইজ ইট লাইক অর্ডারে আসবে সব সময়? মানে হচ্ছে এই অর্ডারটা ফলো করবে, প্রথমে y বসবে তারপরে z বসবে। আমি আগে z দিলে আগে z বসতে তারপর y বসতে। স্যার আগের লাইনটা যদি একটু আবার বলতেন স্যার। এই যে I have str y মানে হচ্ছে y যে ভ্যালুটা আছে সেটাকে স্ট্রিং এ কনভার্ট করো। y কি আছে? 12 আছে, তো 12 কি স্ট্রিং এ কনভার্ট করে কত করা হলো? 12 স্ট্রিং। জি স্যার। আর z আছে, z কি স্ট্রিং এ কনভার্ট করলে করা হলো কত? 5 স্ট্রিং। তো স্ট্রিং 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 সবগুলো যোগ হয়ে একটা স্ট্রিং হয়ে গেল টোটাল। স্যার মানে তিনটা স্ট্রিং, আমি তিনটা চারটা স্ট্রিং, একটা স্ট্রিং, দুইটা স্ট্রিং, তিনটা স্ট্রিং, চারটা স্ট্রিং, পাঁচটা স্ট্রিং। স্ট্রিং এ কেন মানে কনভার্ট করতে হবে? জি, স্ট্রিং এ কেন কনভার্ট করতে হবে? মানে এখানে কনক্যাটেনেশনের সময় স্ট্রিং হিসেবে নিতে হয়, তাই নিউমেরিক্যাল ডেটা টাইপ থেকে স্ট্রিং এ নিতে হবে। মানে হচ্ছে নিউমেরিক্যাল ডেটা টাইপ কনক্যাট হয় না, অনেকগুলো ল্যাঙ্গুয়েজে হয়, যেমন হচ্ছে জাভাতে হয়। আচ্ছা, আমি যেটা বলতে যাচ্ছিলাম যে এখন এটা দেখতে পাচ্ছেন, এটা তো রিলেটিভলি ইজিয়ার মনে হচ্ছে, তাই না? Yes, sir. এই জিনিসটা কি সেটা আমরা এখন বোঝার চেষ্টা করি। এখানে এই ছোট ছোট অংশগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। মডিউলো অপারেটর ডি, মডিউলো অপারেটর ডি। তো দেখেন, আই হ্যাভ মডিউলো অপারেটর ডি অ্যাপেলস। মডিউলো অপারেটরের জায়গায় কি বসে গেছে? 12 বসে গেছে। আর একটা মডিউলো অপারেটরের জায়গায় কি বসে গেছে? 5 বসে গেছে। তার মানে হচ্ছে y এর ভ্যালু কত ছিল? 12, আর z এর ভ্যালু ছিল 5। তার মানে হচ্ছে y বসে গেছে কোথায়? প্রথম মডিউলো অপারেটরের জায়গায়, আর z বসে গেছে দ্বিতীয় মডিউলো অপারেটরের জায়গায়, তাই না? Yes, sir. গুড। এটা কি বুঝতে পারছি? Yes, sir. জি স্যার। এরকম করে অর্ডারটা মেইনটেইন থাকবে, যে আগে থাকবে তারটা আগে বসবে।
আচ্ছা, তো জিনিসটা কি? জিনিসটা হচ্ছে দেখেন এখানে মডিউলো অপারেটরের পরে এই 4টা জিনিসপত্র রাখা যায়। যেমন আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, মডিউলো অপারেটর, লিডিং 0, হ্যাঁ, উইথ 5, প্রিসিশন 2, টাইপ ফ্লোট, ফ্ল্যাগ 0, উইথ 5, প্রিসিশন 2, আর হচ্ছে ফ্লোট টাইপ। তো প্রথমে আমরা টাইপ গুলো দেখি যে কি কি টাইপ আছে। কনভার্সন, এগুলোকে বলা হয় কনভার্সন টাইপ, যে আমি যে ভ্যালুটা দিব সেই ভ্যালুটা সে কি টাইপে কনভার্ট করবে। কনভার্সন টাইপ আছে হচ্ছে ডেসিমেল, ডি দিলে ডেসিমেল, ডেসিমেল ইন্টিজার। দেখেন আমার এটা ডেসিমেল ইন্টিজার নিচ্ছিলাম না, ওয়াই এর মধ্যে আমি কি এক্সপেক্ট করতেছিলাম? ডেসিমাল ডেসিমেল ইন্টিজার। আচ্ছা, এখানে যদি আমি 0.3 দিতাম তাহলে কি আসতো? ফ্লোট দিতে হবে। তাহলে ফ্লোট আসতো। না, আমি 0.3 দিয়ে ডেসিমেল দিলে কি আসতো? ও স্যার আসতো 12 0.3টা আসতো না, পয়েন্ট আসতো না। পয়েন্টটা আসতো না। আমি যদি এফ দিতাম তাহলে আসতো। তাহলে আসতো। এখন যদি আমি বলি যে ফ্লোট দেওয়ার পরে স্যার আমার 5.00 এভাবে শো করলো না কেন? আপনি 5.00 শো করতে চান, তাহলে আমি দিচ্ছি, আমি আপনাকে ওখানে এফ দিতে হবে। এফ দিলাম, তখন 5.0000 শো করবে। এখন যদি চান হচ্ছে প্রিসিশন পয়েন্ট হচ্ছে আপনি শুধুমাত্র 2টা ঘর চান, তাহলে আমার ডেসিমেলের পরে শুধুমাত্র 2টা ঘর চাইলে 0.2 দিতে হবে। ও 2 ডেসিমাল প্লেস। হ্যাঁ, তো দেখেন এখানে তার মানে আমি বুঝতে পারতেছি যে পয়েন্টের পরে যে জিনিসটা দেবো সেটা হচ্ছে দশমিকের পরে যতগুলো ঘর থাকতে হবে সেটা। ইয়েস স্যার। আর টাইপ মানে কি? টাইপ মানে হচ্ছে আমি যে টাইপে দেখতে চাই। ইয়েস স্যার। ডি দিলে ডেসিমেলে দেখতে চাইবো, এক্স দেওয়া মানে হচ্ছে হেক্সাডেসিমেলে দেখতে চাইবো, ও মানে হচ্ছে অক্টাডেলে দেখতে চাইবো, এফ মানে হচ্ছে ফ্লোটিং পয়েন্টে দেখতে চাইবো, ই মানে হচ্ছে এক্সপোনেনশিয়ালে দেখতে চাইবো, জি মানে হচ্ছে আমার ফ্লোটিং পয়েন্টকে এক্সপোনেনশিয়ালি কনভার্ট করে দেখতে চাইবো, সি মানে হচ্ছে একটা ক্যারেক্টার দেখতে চাইবো, এফ মানে হচ্ছে স্ট্রিং দেখতে চাইবো। আমি কি বোঝাতে পারছি? ইয়েস স্যার। স্যার আচ্ছা, ইয়েস স্যার। মনে করেন আমি এখানে স্ট্রিং দেখাতে চাই, মনে করেন আমি দেখাতে চাই হচ্ছে আলফা, শেষে মনে করেন সবার শেষে আমি আলফা দেখতে চাই, তাহলে আমি কি দিব? এস, ইয়েস ইয়েস স্যার। তাই না? আচ্ছা, এখন হচ্ছে উইথ আর ফ্ল্যাগ। আমরা তো প্রিসিশনটা বুঝছি, উইথ আর ফ্ল্যাগ বোঝা বাকি, তাই না? ইয়েস স্যার। উইথ ওকে, আমি সবগুলোকে কমেন্ট করে নিলাম, কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ দিলে এগুলো কমেন্ট হয়ে যাবে। বুঝতে পারছি? সিলেক্ট করে কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ দিলে কমেন্ট হয়ে যাবে। আচ্ছা, এখন আমি যদি এখানে এই লেখাগুলো বাদ দিলাম, আমি দেখি আমি একটা জিনিস আস্তে আস্তে করে বোঝার চেষ্টা করি। তো আমি বি দিলে এখানে যদি আমি 10 দিই কি প্রিন্ট হবে? 10 10 প্রিন্ট হবে 10 প্রিন্ট হবে। এখানে যদি আমি এফ দেই স্যার 10.000 0.3 বি, তাহলে 10.0 শূন্য। Good. এখন মনে করেন এখানে কয়টা ঘর? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাই না? 6টা ক্যারেক্টার, তাই তো? জি স্যার। এখন মনে করেন আমি এটাকে বলতে চাই যে তোমাকে মিনিমাম 10 ক্যারেক্টার রাখতে হবে, তুমি রাইট জাস্টিফাই হয়ে থাকবা। দেখেন সে, আমি আপনাকে এই জিনিসটা বোঝানোর জন্য এভাবে দেই। স্যার 0.10 হবে না? 10 দেখেন সে এই টোটালে 10টা ক্যারেক্টারের জায়গা নিচ্ছে। এটা কেন সুবিধা বলতে পারবেন? স্যার স্পেস দেওয়ার ক্ষেত্রে। দেখেন আমি কেন সুবিধা আমি আপনাদেরকে দেখাই। এখন মনে করেন আমি এখানে আরেকটা প্রিন্ট করতে চাই, মনে করেন এখন ওগুলো এক্সট্রা বাদ দিলাম, ডিরেক্টলি প্রিন্ট করি, কি বলেন? জি স্যার। আর আমি আপনাদেরকে বোঝাতে চাইছি যে এগুলো ডিরেক্টলি প্রিন্ট করার দরকার নাই, এগুলা এক্স এর মধ্যে কাজ হলেও হতে পারে, শুধুমাত্র যে প্রিন্টে কাজ করবে তা কিন্তু না। এখন মনে করেন এখানে 1000 দিলাম, এখানে মনে করেন 1203 দিলাম, 30 1203 মানে 12300 দিলাম,
তো দেখেন কি আসে আউটপুট। দেখছেন, খেয়াল করে দেখছেন, সুন্দর করে গোছানো ভাবে আসছে। Yes, sir. কারণ আমি তাকে বলছি তোমার 10 ঘর পর্যন্ত তুমি জায়গা নিবা, তো যদি আমি গোছায় রাখতে চাই তবে এভাবে দেখেন। আমি যদি না করতাম তাহলে কি হতে দেখেন, দেখছেন সবাই লেফট জাস্টিফাইড হয়ে আছে না? Yes, sir. তাহলে আমি যদি এখানে 10 দিই তার মানে কি? 10টা ক্যারেক্টারের জায়গা তার মানে হচ্ছে যে আউটপুটটা আসবে সেটা 10টা ক্যারেক্টার ধরে রাখবে এবং সেটা রাইট জাস্টিফাইড হবে। আমি কি বোঝাতে পারছি? Yes, sir. স্যার ওকে, জি। এমন যদি হয় যে আমার নাম্বারটা 10 ক্যারেক্টারের বেশি হয় তাহলে তাহলে একটু প্রিন্ট করবে না? দেখেন 10 নিশ্চয়ই 10 ক্যারেক্টারের বেশি। Yes, sir. ও 10 ক্যারেক্টার পর্যন্ত রাখবে, ও এটাকে করবে ঠিকই, কিন্তু ও 10 ক্যারেক্টার পর্যন্ত নাম্বারগুলোকে ভালো করে অ্যালাইন করতে পারবে, এর উপরে তার কাজ ভালো করে করতে পারবে না। এটা বলা মানে কি জানেন? এটা বলা মানে হচ্ছে সে মিনিমাম তোমাকে 10টা ঘর রেখে দিতে হবে, তোমাকে 10টা ঘর নিয়ে নিতে হবে এবং তুমি রাইট জাস্টিফাইড থাকবা। মানে আফটার 10 ক্যারেক্টার ও তখন মানে ইরেগুলার আফটার প্যাটার্ন। 10 ক্যারেক্টার ও ইরেগুলার না, ও ডান দিকে সরা শুরু করবে। আচ্ছা, বুঝাতে পারছি? ইয়েস স্যার। আচ্ছা, এখন হচ্ছে আমার আসবে হচ্ছে ফ্ল্যাগ। আমি যদি এখানে সামনে 0 দেই, মনে করেন 10ই ছিল, তাহলে কি হবে দেখেন? বুঝতে পারছেন বাকি যতগুলো জিনিসপত্র সেগুলো হচ্ছে লিডিং 0 দ্বারা ভরে গেছে। হ্যাঁ স্যার। জি স্যার। আর একটা কাজ হাইফেন দিয়ে দেখেন তো এটা রাইট জাস্টিফাইড না? হাইফেন দিয়ে লেস জাস্টিফাইড হয় কিনা দেখেন। লেস জাস্টিফাইড হয়েছে? হ্যাঁ স্যার। Sir, hyphen দিলে তো হাইফেন দিলে লেস জাস্টিফাইড হয়ে যাবে, রাইট থেকে লেফট। Yes, sir. স্যার তো আমরা দিলে কি যে 10 এর যে কাজ সেটা তো আর করতেছে না। সেটা লেস জাস্টিফাইড হয়ে গেছে, এই দিক থেকে সে জাস্টিফাই করা শুরু করছে। এটা কি এই দুটো কি রাইট জাস্টিফাইড না? জাস্টিফাইড, ইয়েস স্যার। এটা হচ্ছে লেস জাস্টিফাইড। ও আচ্ছা। তো আমরা কি এটা হাইফেন দিলে স্যার? সবগুলো লেস জাস্টিফাইড হয়ে যাবে। ওকে স্যার। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এনি কোয়েশ্চেন? তো আমরা ফ্ল্যাগ বুঝলাম, আমরা উইথ বুঝলাম, আমরা প্রিসিশন বুঝলাম, আর আমরা টাইপ বুঝলাম। ওকে, যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে প্লিজ আস্ক। স্যার ফ্ল্যাগটা একটু আবার একটু রিপিট করবেন? তো ফ্ল্যাগটা হচ্ছে 0 দিলে সামনে লিডিং 0, মনে করেন যে আমি বলছি হচ্ছে তুমি 10 ঘর রাখবা, ঠিক আছে? তো 10.3 কি মানে 10 কি 10 ঘর রাখতে পারবে? মানে 10.000 কি 10 ঘর পূরণ করতে পারে, নাকি সে 6 ঘর পূরণ করে? 6 ঘর। সে 6 ঘর পূরণ করে। 10.3টা আর 0.003টা 6 ঘর। তাহলে আমার বাম দিকে কয়টা ঘর বাকি থেকে গেল? স্যার আরো 4টা। আরো 4টা ঘর। তো দেখেন 4টা ঘর সে 0 দ্বারা পূরণ করে দিল। আচ্ছা, এটাই ফ্ল্যাগ। এখন আমরা যদি এই নাম্বারগুলোকে মনে করেন 10 10 10, আমরা এটাকে যদি আমি অক্টাভে দেখতে চাই, ও দিলাম। হেক্সাডেসিমেলে দেখতে চাই, এক্স দিলাম। ডেসিমেলে তো দেখতে চাই, তো ডেসিমেল আসবেই। Yes, sir. এটা মনে করেন আমরা চাই হচ্ছে ক্যারেক্টার দেখতে। হ্যাঁ, তো আমি যদি ওকে বলি যে 65, আমরা সামনে জিনিসটা পড়বো আস্কিতে 65কে এ বলা হয়, বড় হাতের এ। তো দেখেন, তো বড় হাতের এ প্রিন্ট হয়ে গেল। ঠিক আছে, এনি কোয়েশ্চেন? প্রতিটা ক্যারেক্টারকে একটা একটা করে নাম্বার দেওয়া আছে, তো বড় হাতের এ কে 65 নাম্বার দেওয়া আছে, এটা আমরা পরে পড়বো। যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে প্লিজ করতে পারেন। স্যার এটা কি আপনার ওই যে লেটার ওয়াইজ নাম্বার নিয়ে ই করা হয়েছে মানে হ্যাঁ, বড় হাতের এ।
65 মানে বড় হাতের এ, 97 মানে ছোট হাতের এ। স্যার এগুলো কি মেমোরাইজ করতে হয়? মেমোরাইজ করতে হয় না, রেঞ্জ গুলো জানলে হয়। যেমন হচ্ছে আমি যদি বলি আপনাকে 65 থেকে 90 হচ্ছে বড় হাতের নাম এ ক্যারেক্টার গুলো, তার মানে হচ্ছে এ হচ্ছে 65, বি হচ্ছে 66। তো আপনি জাস্ট রেঞ্জটা জানলেন 65 থেকে 90, ডান। ও বুঝতে পারছি স্যার। এনি কোয়েশ্চেন? স্যার ওয়েট দুইটা আবার একটু বুঝায় দেওয়া যাবে? আচ্ছা, মনে করেন আমরা ডিমের ক্রেট আছে না, সরি মনে করেন চেস বোর্ড দেখছেন আমরা সবাই। ইয়েস স্যার। তো চেস বোর্ডে কত ঘর থাকে, কত বাই কত থাকে চেস বোর্ড? চেস বোর্ড 8 বাই 8 থাকে, ঠিক আছে? এখন চেস বোর্ডে যদি আমি একটা রো এর মধ্যে 8টা জিনিস বসাই, তাহলে কি আমরা দেখতে পারবো না? দুটো জিনিসই তো বসাতে পারবো না? ইয়েস স্যার। 5টা জিনিসও বসাতে পারবো, কিন্তু সে মিনিমাম কয়টা জায়গা নেবে? 8টা জায়গা নেবে, তাই না? এখন যদি আমি দুইটা নিয়ে বসাই, তো আমি দুটা, তার বাকি কয়টা খালি থেকে যাবে? মনে করেন আমি একটা ডেসিমাল নাম্বার দেখতে চাই, মনে করেন 10D, 10 হচ্ছে আমার উইথ, আমি 65 দেখতে চাই। তো আমার কয়টা জায়গা খালি পড়ে আসবে? আমার চেস বোর্ডের মধ্যে 8টা জায়গা আমি রাখতে পারি, তার মধ্যে আমি রাইট থেকে শুরু করে দূরে জিনিস রাখছি, আমার তার মানে হচ্ছে আমি আরো রাইট থেকে শুরু করে কয়টা জিনিস রাখতে পারবো? আরো 6টা। তো ও জাস্ট একটা জায়গা ধরে রাখে যে এইটা হচ্ছে আমার জায়গা, ধরলাম 8, 10 যেটাই হোক, আমি যেটাই বলি, তো সে সেই পরিমাণ জায়গা ধরে রাখবে এবং সে রাইট থেকে লেখা শুরু করবে, এতটুকু, আর কিছু না। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন? স্যার এটার যদি 65 দিয়ে পুরো লাইনটাই পুরাতে চাই তাহলে স্যার কি করতে হবে স্যার? 65 যদি পুরো লাইনটা পুরাতে চান মানে? স্যার এখান দিয়ে খালি জায়গাটা আছে না স্যার, তাহলে লিখবেন 65 কয়টা ঘর নেয়? দুইটা নেয়, 2। স্যার টেক্সট গুলো গ্রিন কালারে কিভাবে করেন স্যার? কমেন্ট হ্যাশট্যাগ ওটা হচ্ছে হ্যাশ দিয়ে। হ্যাঁ বুঝতে পারছি? জি স্যার। এখন হচ্ছে আমরা আরেক ধরনের স্ট্রিং ফরম্যাটের দেখব, যে ফরম্যাটেরটা হচ্ছে ডট ফরম্যাট দিয়ে কাজ করে। এটা একটা ফাংশন টাইপের ফরম্যাট, তো এটা আরো ইজিয়ার এবং আরো কনভেনিয়েন্ট। ওকে, এটাই আমি রেকমেন্ড করব ইউজ করার জন্য। আগেরটা না, মনে করেন আমার কাছে x equal to আমি করতে চাই হচ্ছে I have apples and I wish to eat of them. ডট ফরম্যাট এর মধ্যে বললাম হচ্ছে 10, 3, 10, 2, whatever। এটার ব্যাপারটা বুঝতে পারছি? এটা কি ইজিয়ার না? আবার বুঝাইলে বলে এটা হচ্ছে জাস্ট কার্লি ব্রেসের মধ্যে বসে যাবে। 0 মানে হচ্ছে 0তম ইন্ডেক্স, 1 মানে হচ্ছে 1তম, সরি এর প্যারামিটার বলে এগুলোকে। 0 মানে হচ্ছে 0তম প্যারামিটার, 1 মানে হচ্ছে 1তম প্যারামিটার, এভাবে বসে যাবে, আর কিছু না। এখন মনে করেন আপনি মডুলাসের মধ্যে সিন করতে স্যার কি সেকেন্ড ব্র্যাকেটে ঢুকালে স্যার প্যারামিটার বোঝাবে। সেকেন্ড ব্র্যাকেটে ঢুকালে মানে
স্যার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 0 দিয়েছেন, আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই 1 যে 0 A1 এই নাম্বারগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো হচ্ছে প্যারামিটার ক্রমটা বোঝাচ্ছে। জি স্যার, তারপরে স্যার ওই ইনক্রিজিং হারে ওই ইয়াগুলা বসবে, এই তো স্যার? হ্যাঁ, এবং এখানে আরেকটা সুবিধা হচ্ছে আমি চাইলে যতবার ইচ্ছা জিনিসটা করতে পারবো। খেয়াল করে দেখেন। কেউ বুঝতে পারলো আমাকে একটু বলেন তো। জিরো মানে একতম ক্রমে আর দুইতম ক্রমে যা ছিল সেটাকে প্লাস করে দিয়েছেন, আর মানে হচ্ছে আমি একটা জিনিসকে রিপিটেটিভলি লিখতে পারতেছি না, ইয়েস স্যার। উপরে পারতাম না, উপরে এটা করা যাবে না, এখানে এটা করা যাবে। আমি কি উপর হলো বোঝাতে যে পারছি? সিকোয়েন্স ওয়াইজ আলাদা আলাদা দিতে হবে সবগুলো। মডুলাসের ওই সিস্টেমটাতে আমরা এইটা এক্সিকিউট করতে পারতাম না, রাইট? স্যার ওই 0+1 = 2, এইটা স্যার একটু বুঝি নাই স্যার। স্যার আমি বুঝিনি আমি। বলবো হ্যাঁ অবশ্যই। স্যার টোটাল অ্যাপেলস স্যার যেটা আর কি। টোটালে বলছে ভাই ওইখানে দেখো 10, 3 আর 13 আছে, সেখানে হ্যাঁ, তিনটা 0 হচ্ছে এখানে 10। এখানে 2 বলতে 13 কে বোঝানো হয়েছে এখানে। হ্যাঁ ওইখানে ক্রমানুসারে আসছে, ওই যে স্যার যেটা বললো প্যারামিটার। আচ্ছা 0 1 2, হ্যাঁ এখন বুঝতে পারছি। মানে আমি ভাবছিলাম যে এটা 1 থেকে শুরু হবে না, 0 1 2, এখন বুঝতে পারছি। হ্যাঁ তার মানে কি আমরা এটা বুঝতে পারতেছি যে আমরা যতবার ইচ্ছা একটা জিনিসকে লিখতে পারবো? জি স্যার। ইয়েস স্যার। স্যার আমার একটা কথা ছিল স্যার, জি। আমরা পাই চার্মে করি সময় স্যার আই হ্যাভ, ধরেন স্যার আমরা ভেরিয়েবল নিয়ে নিছি স্যার এক্স জেড ইজ ইকুয়াল টু 1, সেক্ষেত্রে তো স্যার আই হ্যাভ এর পরে প্লাস দিয়া জেড দিয়া আবার স্যার আপনার কোটেশন দিয়ে আবার কোডটা শুরু করতে পারবো, এই ক্ষেত্রে তো রান করে। কিন্তু আমি আসলে বুঝি না, আরেকবার একটু বলবেন? স্যার ধরেন আমরা ভেরিয়েবল নিছি স্যার জেড ইজ ইকুয়াল টু 1, সেই ক্ষেত্রে স্যার আমরা এক্স প্রিন্ট করানোর ক্ষেত্রে আই হ্যাভ জেড মানে প্লাস দিয়া কোটেশন দিয়ে আবার আই হ্যাভ, এখানে জেড এর মান 1 দেখাবে, মানে পাই চার্মে ওইটাই এখন। আমি আরেকবার বুঝি নাই, জেড এর মান জেড জেড কোথায় এখানে? যদি আমরা ভেরিয়েবল জেড ধরে নেই, আচ্ছা ধরে নিলাম, হ্যাঁ ধরে নেই, তারপর 1। তারপর স্যার আই হ্যাভ স্যার জেড মানে এখানে যে স্যার এক্স এর, হ্যাঁ 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 হ্যাঁ, রাইট রাইট। মনে করেন z ইকুয়াল টু 10, ঠিক আছে? 8 ধরেন, ঠিক আছে? সেখানে z বসিয়ে দিলাম। জি স্যার। 8 3 11, আমি নিজেই লিখছি জাস্ট, আর কিছু না। আপনার কি প্রশ্নের উত্তর পেয়েছেন? ইয়েস স্যার। আমরা কি এটা বুঝতে পারছি? Yes, sir. ইয়েস স্যার। এটা কি ওটা হচ্ছে ভালো না? হ্যাঁ স্যার ভালো। জি স্যার এটা ভালো। আপনি যদি মনে করেন নাম্বারগুলো না লেখেন তাহলে কিন্তু সিরিয়াল ওয়াইজ বসে যাবে। ওকে, তো এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে ইয়া কেমনে করব, ফরম্যাটিং কেমনে করব, তাই না? ইয়েস স্যার, এখানে ফরম্যাটিং কিভাবে হবে? স্যার ফরম্যাটিং বলতে এখন মনে করেন পয়েন্ট টু এফ, বুঝতে পারছেন? এখানে চাইলে আপনি এই জিনিসগুলো এখানে করতে পারবেন। জি স্যার। এনি এখানে কোশ্চেন? জাস্ট কোলন দিয়ে সেপারেট করতে হবে। হুম। এখন মনে করেন আমি চাচ্ছি হচ্ছে একটা কলাম প্রিন্ট করতে। ওকে, এটা সুন্দর জিনিস করে দেখাই আপনাদেরকে। এটা মুছলাম। ওকে স্যার। মনে করেন প্রিন্ট
ফরম্যাট মনে করেন 1,2,3 হ্যাঁ, জিরো 2 ঘরের মানে 2 লেন্থের পয়েন্ট ডি, সরি 2 লেন্থেরই এবং এবং ডেসিমেল মনে করে এটা করলাম। আমার আছে কিবোর্ড নষ্ট হয়ে গেছে, সো আই এম জাস্ট four, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15. I think এতটুকুই হয়ে যাবে। থাকুক, সমস্যা নেই। কি বুঝলাম আমরা সুন্দর করে কলাম প্রিন্ট করতে পারবো না? ইয়েস স্যার। আপনি যদি আরো বেশি ঘর চান, হ্যাঁ আমি এটাকে 3 করি। দাঁড়ান আমি এটা একটু ফরম্যাট করে আনতেছি। কয় ঘরের করব? স্যার 4-5 ঘর। 10 বেশি হয়ে যায়। 5 ঘর দিলাম। ইয়েস স্যার 5 ঘর। ঠিক আছে, আমি জাস্ট 2 কে 5 দ্বারা রিপ্লেস করে দিচ্ছি। দেখেন 5 ঘরের হবে। আমি বুঝবো কি করে? বোঝার ব্যবস্থা করে আনতেছি। So matrix level. এখন আপনি যদি মনে করেন কার্লি ব্রেস প্রিন্ট করতে চান, কার্লি ব্রেসটা প্রিন্ট করে এখানে সোজা না, তাই না? কারণ হচ্ছে কার্লি ব্রেসটা আমি এখানে ইউজ করতেছি। তো ইফ ইউ ওয়ান্ট টু প্রিন্ট এ কার্লি ব্রেস, তো হোয়াট ইউ নিড টু ডু, আপনার একটা কার্লি ব্রেস প্রিন্ট করার জন্য 2টা কার্লি ব্রেস দিতে হবে। বুঝতে পারছি? তো এখানে প্রিন্ট হবে কি দেখেন, চলো আচ্ছা ভ্যালু দেই নেই। বুঝতে পারছি যে একটা কার্লি ব্রেস প্রিন্ট করতে হলে কি করা লাগবে? দুইটা কার্লি ব্রেস, 2টা কার্লি ব্রেস, দুইটা দিতে হবে। ওকে, তো এই জন্য আমি এখানে এত কিছু লিখছি।
তো এখানে যদি কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমাকে করতে পারেন। এই যে ফরম্যাটিং গুলো দেখতে পাচ্ছেন সেগুলো আগের মতো। স্যার এখানে যদি আমরা ফ্ল্যাগ আর উইথ অ্যাড করতে চাই তাহলে করতে হবে। দেখেন ফ্ল্যাগ উইথ প্রিসিশন। বুঝতে পারছেন? আগের মতো বললাম না, সব সেম। জাস্ট এটার সুবিধা হচ্ছে আমি একটা জিনিসকে মাল্টিপল টাইমস লিখতে পারবো, আর এত গিঞ্জি না। স্যার বেশি হিবিজিবি লাগতেছে মানে ব্রেকেট গুলো দিয়ে দিয়ে অনেক। বাট তাও আমার মনে হয় এটা বেটার, এটা আমি এটাই ইউজ করি। আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন অথবা এটা ইউজ করতে পারেন, ইউ উইশ। আমি দুটোই এক্সপ্লেন করে দিচ্ছি আমাদের, আমি যেটা আমি আপনাদেরকে দিব রিসোর্স। স্যার প্রিন্টের রেজাল্টে সব ওই যে রাইট জাস্টিফাইড, হ্যাঁ এটা কিভাবে আসছে? অটোমেটিক হচ্ছে রাইট জাস্টিফাইড। আপনি যদি লেফট জাস্টিফাইড করতে চান, লেস দেন সাইন অথবা যেভাবে ধরেন আর কি, ওকে, এই সাইনটা দিলে। স্যার এই ফরম্যাটে লেস দেন ফরম্যাট ইউজ করার সময় আপনাকে ফ্ল্যাগ ইউজ করতে হবে হচ্ছে গ্রেটার দেন মানে লেস দেন সাইনটা, ঠিক আছে? আর ওখানে মাইনাস ইউজ করলে হবে। ওকে স্যার। স্যার আমরা এখানে ব্র্যাকেটটা কেন দিচ্ছি, ইনক্লুড করতেছি কেন ব্র্যাকেটটা? এর রুলটা হচ্ছে ব্র্যাকেট দিয়ে করতে হয়। আচ্ছা, মানে থার্ড ওই যে মানে এক্সট্রা ব্র্যাকেট গুলো কেন ইনক্লুড করছি? জি 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 উইথ বোঝানোর জন্য, আর কিছু না, কোনো দরকার নেই এটা। যে আমি এনক্লোজ করছি যে এগুলো এতটুকু জায়গা নিছে, এটা বোঝানোর জন্য। আচ্ছা, বুঝতে পারছি স্যার। এটা আমি সরাই, দরকার নাই। বেশ, ঠিক আছে। এখন দেখেন, এই সাইন ফোর্স করবে হচ্ছে রাইট জাস্টিফাই করার জন্য, এই সাইন ফোর্স করবে হচ্ছে লেফট জাস্টিফাই করার জন্য। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন যদি কোনো জাস্টিফাইডের জন্য স্যার লেস দেন সাইন। হ্যাঁ, এখন যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ আস্ক। আর প্লাসটা করবে হচ্ছে যদি পজিটিভ হয় তাহলে সামনে প্লাস দিয়ে দিবে, কারণ হচ্ছে পজিটিভ নাম্বারের সামনে তো কখনো প্লাস জানা যায়, প্লাসটা উজ্জ্বল থাকে। যদি প্লাস দেন তাহলে হচ্ছে দেখাবে, যদি নাম্বারটা পজিটিভ হয় প্লাস দেখাবে। আর উই ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস স্যার। তো এই দুইটা টেকনিকে যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমাকে জানান। এমন কিছু আছে যে বুঝি নাই? স্যার আচ্ছা, তো এখন আমরা প্রিন্ট ফাংশন নিয়ে একটু কথা বলবো। যে আমরা প্রিন্ট ফাংশন এতদিন ধরে না জেনে ইউজ করে আসছি, তখন আমরা প্রিন্ট ফাংশন নিয়ে কিছুটা কথা বলবো। স্যার প্রিন্টের ভিতরে ফাংশন আছে অনেক। প্রিন্টটাই একটা ফাংশন, এটা হচ্ছে প্রিন্ট ফাংশনের আসল রূপ। বুঝতে পারছি? আস্তে আস্তে আমরা বুঝি। মনে করেন প্রিন্টে যখন আমি একটা কিছু লিখি, মনে করেন আলফা, সে সুন্দর করে আমাকে প্রিন্ট করে দিতে পারে না? এখন মনে করেন যদি আমি মাল্টিপল জিনিস লিখি, পার্থক্য কি হবে দেখেন তো। সে একটা স্পেস দিয়ে কি করলো, সুন্দর করে প্রিন্ট করে দিল না? ইয়েস স্যার। এখন যদি আপনি চান যে এটা স্পেস না হয়ে অন্য কিছু হবে, তাহলে আপনি সেপারেটর দিবেন একটা। আপনি কি সেপারেটর দিতে চান?
আমি বলতেছি আমি একটা হাইফেন দিতে চাই, তো দেখেন সেপারেটর কি হলো, হাইফেন তো ডিফল্ট সেপারেটর কি স্পেস। স্পেস। ইয়েস স্যার। আর মনে করেন আমি একটা সেপারেটর হিসেবে আমি দিতে চাই হচ্ছে মনে করেন ডলার, তো সেপারেটর হবে ডলার। আমি কি এটা বোঝাতে পারছি সেপারেটর কি? জি স্যার। ইয়েস স্যার। জি স্যার। স্যার কমার জায়গায় দিলে হবে না, আমার আলাদা মেনশন করতে হবে সেপারেট। সেভ মানে সেভ একটা মানে আমার প্যারামিটারটা স্পেসিফাই করে দিতে হবে। আচ্ছা তো আপনার ইচ্ছা মতো এটা করতে পারবেন। এর পরবর্তীতে যেটা আসবে সেটা হচ্ছে আমার এন্ড। এন্ডের জন্য আমার মানে আমরা যেটা যখন ইচ্ছে দিতে পারি, নাও দিতে পারি। ডিফল্ট গুলো জাস্ট জেনে রাখবেন। এন্ড এর ডিফল্ট ভ্যালু হচ্ছে স্ল্যাশ এন। স্ল্যাশ এন আমি কি বলছিলাম? নেক্সট লাইন। নিউ লাইন। হ্যাঁ, এখন মনে করেন আমি এখানে স্ল্যাশ এন না দিয়ে খালি দিয়ে দিলাম, কি হবে দেখেন। এখন মনে করেন আমি দুইটা জিনিস প্রিন্ট করি, একই জিনিস প্রিন্ট করবো। হ্যাঁ, দেখেন কি হয় হলো, কিছু কমা করে নেই। নিউ লাইন ক্যারেক্টারটা নাই, বুঝতে পারছেন? গট ইট? ইয়েস স্যার। কিন্তু যদি আমি এখানে স্ল্যাশ এন দেই তাহলে নিউ লাইনও প্রিন্ট করবে, নতুন লাইনে পাঠাবে। আমি কি বোঝাতে পারছি পার্থক্যটা? এখন হচ্ছে এন্ডে যদি আমি ডলার দিতে চাই, মনে করেন সবকিছু এন্ডে ডলার থাকবে, তাহলে ডলার থাকলো। এখন ডলার দিয়ে স্ল্যাশ এন দিতে পারেন, সব শেষে কি থাকবে? ডলার। ডলার থাকবে। আপনাদের ইচ্ছা, যা ইচ্ছে দিতে চান, কোনো প্রবলেম। আমরা নেক্সট লাইনে যদি যাই, এমনিতে ডিফল্ট তো নিয়ে নিবে আপনার স্ল্যাশ এন, তাই না? ডিফল্ট আমি যখন ওভাররাইড করে দেব তখন কিন্তু আর স্ল্যাশ এন থাকবে না। কিন্তু যদি নরমালি করি এন্ডে কিছু না দিয়ে তাহলে স্ল্যাশ এন থাকবে ডিফল্ট। ইয়েস স্যার। আচ্ছা, ফাইল হচ্ছে যদি আমি ফাইলে প্রিন্ট করতে চাই, এটা আমরা পরবর্তীতে দেখব। কয়টা আলাদা আলাদা করে আমি স্ট্রিং প্রিন্ট করতে চাচ্ছি এখানে? কয়টা স্ট্রিং আছে এখানে? 3টা স্যার। স্যার 3টা স্যার। 3টা। আমি যদি সেভ না দেই, মানে সেপারেটর না দেই, তাহলে কি হয় দেখেন, স্পেস দিয়ে প্রিন্ট হয়ে যায়, হয় না? এখন যদি আমি সেপারেটর দিয়ে বলি যে সেপারেটর তুমি হচ্ছে হাইফেন, তাহলে দেখেন সেপারেটর স্পেসের বদলে কি হয়ে যাচ্ছে? হাইফেন হয়ে যাচ্ছে। যদি আমি আমার নাম দিয়ে দেই সেপারেটর হচ্ছে হাইফেন আসিফ হাইফেন, সেপারেটর হচ্ছে আসিফ। এখন বুঝতে পারছি? হ্যাঁ স্যার। ইয়েস। এতক্ষণ পর্যন্ত যা পড়ালাম, কোনো কোয়েশ্চেন? নো স্যার। এখন প্রশ্ন দাঁড়ায় যে আমরা কিবোর্ড থেকে ইনপুট নিব কিভাবে? আমরা ইউজার থেকে ইনপুট নিব কিভাবে? ঠিক আছে, এটা ওয়ে হচ্ছে ইনপুট ফাংশন। মনে করেন আমি এখানে ইনপুট নিতে চাই, মনে করেন নেম নিতে চাই, দেখলাম ইনপুট, তো আমার কাছে একটা ইনপুট চাইবে, তো আমি দিলাম আসিফ, প্রিন্ট দেই নেই। আমার কাছে চাইলো কি, তো বলে না কি চাইছে, আসিফ। এখন যদি আমি বলি যে দেখেন আসিফ নিচে আসিফ প্রিন্ট করছে, এখন যদি আমি কিছু বলতে চাই যে এন্টার ইওর নেম, ফাংশনের মধ্যে আমি জাস্ট ইনসার্ট করে দেব, তো দেখেন আমার কাছে কি বলছে, এন্টার ইওর নেম বলছে না, বললাম আসিফ, তো সে আমাকে আসিফ প্রিন্ট করে দিল। বুঝতে পারছি? এখানে দেখেন স্পেস নাই, সৌন্দর্যের জন্য আপনি চাইলে এখানে একটা এক্সট্রা স্পেস দিতে পারেন। স্যার এটা অটোমেটিক্যালি নিবে, মানে প্রিন্ট দেওয়ার সে সাথে অটোমেটিক্যালি ইউজার থেকে নিয়ে নিবে, মানে আমাকে প্রিন্ট করতে হবে, আমি তো লিখছি, তো আমাকে লিখতে হবে, তারপরে নিবে, এন্টার দিতে হবে, লিখে এন্টার দিতে হবে। ওইটাই স্যার, মানে না লেখা পর্যন্ত নিবে না, মানে প্রিন্ট হবে না, আটকে থাকবে। ওকে স্যার।
তো এটার মাধ্যমে আমরা কিবোর্ড থেকে কি করতে পারি? ইনপুট দিতে পারি। আচ্ছা, এখন এখানে যে ইনপুট গুলো আসবে সেগুলো টাইপ কি জানেন? এগুলো টাইপ হচ্ছে স্ট্রিং। সে যাই নিবে সে স্ট্রিং নিবে, এটাকে স্ট্রিং করে আমাকে পাঠাবে। এখন টাইপটা দেখি আমরা। টাইপটা কি? আচ্ছা, স্ট্রিং। আমি যদি অন্য কিছু ইনপুট দেই, মনে করেন আমি এখানে আমার 12 বল দিলাম, তাও স্ট্রিং। এখন মনে করেন এজ আমি চাই, কত বললাম হচ্ছে 45। কি আসলো? এটাও স্ট্রিং আসলো না? String. কিন্তু আমি স্ট্রিং চাচ্ছিলাম। না স্যার। No, sir. তো আমাকে যেহেতু সবকিছু স্ট্রিং এ আসে, সেহেতু আমাকে এটাকে ফ্লোট অথবা ইন্টে কনভার্ট করে নিতে হবে। স্যার ডিফল্টটা হচ্ছে তাহলে স্ট্রিং অলওয়েজ স্ট্রিং। এখন বুঝতে পারছি? ইয়েস স্যার। তো ইনপুট ফাংশন নিয়ে কোনো কোশ্চেন? স্যার এখানে ফ্লোট দেওয়াতে 0.0 আসে না, কেন 12.0? কোনটা 0.0 আসে না? আমি তো প্রিন্ট করি না এখনো ফ্লোট, আমার ফ্লোট এজ কে, তো জাস্ট টাইপ প্রিন্ট করছি। সরি স্যার, বুঝতে পারছি, এখন আসবে।